একজন একটু রেসপন্স করে বলতেন। জি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই আইটিএল ফোর ফাউন্ডেশন এর সেমিনারে। আজকের এই সেমিনারে মূলত আমি আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব আইটিএল ফোর ফাউন্ডেশনটা কি, কেন এটা আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার, আমাদের নিজেদের জন্য দরকার, এই ফাউন্ডেশন কোর্সে কি কি থাকবে, এটা আমাদের ক্যারিয়ারে কি কি ইমপ্রুভমেন্ট বা ক্যারিয়ারের কোন কোন পর্যায়ে এটা প্রয়োজন হয়। আর শেষে আমরা একটু দেখবো যে এটা আসলে জবের ক্ষেত্রে আমাদের কি কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে এই আইটিএল ফাউন্ডেশনের বা আইটিএল ট্রেনিং গুলার। সবশেষে আমরা একটু দেখবো আমাদের কোর্সে কি কি আসলে ডিসকাস করা হয়। এই ফাউন্ডেশন কোর্সের একটা বেসিক আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনাদের অনেক কোয়েরিজ থাকতে পারে, আপনারা আমার সাথে আস্ক করবেন, টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব। তো ওয়েলকাম সবাইকে। আপনাদের এই টোটাল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি সাজিদ রিয়াজ আমি থাকবো। আমি মূলত ইনফরমেশন সিকিউরিটি এবং আইটি টেকনোলজি টেকনোলজি ফিল্ডে বেশ কিছু দিন ধরে কাজ করছি। আহ, পাশাপাশি আমি একটু অডিট কন্ডাক্ট করি মাঝে মাঝে। ট্রেনার হিসেবে আমার আইটিআইএল ফাউন্ডেশন অলমোস্ট 3 বছর ধরে আমি আইটিআইএল ফাউন্ডেশন ট্রেনিংটা কন্টিনিউ করছি। অনেকগুলো ব্যাচ ইতিমধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি। আর অ্যাজ এ ট্রেনার আমি সার্টিফাইড আছি পিসিবি এবং ট্রেস সার্ট। এখানে আমি সার্টিফাইড ট্রেনার, ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড। আমার এই ফিল্ডে কয়েকটা সার্টিফিকেশন আছে। আমি আসলে করার চেষ্টা করি, নলেজ শেয়ার করার চেষ্টা করি, নলেজ রাখার চেষ্টা করি। এই ধরনের কোর্সগুলোতে আসলে যেটা হয়, আপনাদের সাথে একটা নলেজ শেয়ারিং এর বেশ সুযোগ হয়। আমার মেজর সার্টিফিকেশনের ভিতরে এনআইএসটি সাইবার সিকিউরিটি প্রফেশনাল, আইএসও 27001, যেটা লিড অডিটর, লিড ইমপ্লিমেন্টার, আইটিএল ফাউন্ডেশন। আর কিছু সাইবার সিকিউরিটির কোর্স আছে, কম্পিউটার ফরেন্সিক, ইথিক্যাল হ্যাকিং, সক অ্যানালিস্ট। তো এগুলো আমার এই কোর্সগুলো করা আছে। তো আমি আজকে মূলত এই আইটিএল ফাউন্ডেশন যে কোর্সটা, এটা নিয়ে আপনাদের সাথে একটু ওভারঅল ব্রিফ করি। শুরুতে আমরা একটু আইটিএল কি জিনিস, কেন এটা দরকার, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আইটিএল এর মূল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি। এখানে চমৎকার একটা জিনিস দেওয়া আছে যে লাইব্রেরি। লাইব্রেরি বলতে আমরা যেটা বুঝি লর্ডস অফ বুক বা লর্ডস অফ ইনফরমেশন যেখানে থাকে, আইটিএলটা ঠিক সেরকমই। এটা একটা বেস্ট প্র্যাকটিস, এ সেট অফ বেস্ট প্র্যাকটিস যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। এবং এটা একটা আইটিএসএম অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হিসেবে পুরো ওয়ার্ল্ডে এটা খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। এটা অর্গানাইজেশন গুলোকে হেল্প করে, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের বিজনেস নিয়ে কাজ করে এবং বিজনেসের সাথে যদি আইটি কে অ্যালাইন করা যায় তবে অর্গানাইজেশনের ইমপ্রুভমেন্টটা, অর্গানাইজেশনের সার্ভিস ডেলিভারিটা আরো একটু ভালো হয়। তো আইটিএলটা সেখানে একটা মেজর ভূমিকা পালন করে। লাস্ট 30 মানে 3 ডিকেডস ধরে আইটিএল ইন্ডাস্ট্রিকে লিড করছে বিভিন্ন ইসে। আইটিএল এর গাইডেন্স, আইটিএল এর ট্রেনিং, আইটিএল এর সার্টিফিকেশন ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ এবং ইন্ডাস্ট্রিতে এটা প্রচুর চাহিদা আছে। আইটিএল কে কখনো স্ট্যান্ডার্ড বলা যায় না, এটা মেইনলি একটা বেস্ট প্র্যাকটিস ফ্রেমওয়ার্ক, যেটা এখন ডিজিটাল ইকোনমি বা ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের দিকে এগোচ্ছে বা চলে এসছে, এখানেও আইটিএল এর একটা মেজর ভূমিকা আছে, আমরা দেখবো নেক্সট স্লাইড গুলোতে। তো এটা ছিল একটা আইটিএল এর ওভারঅল ধারণা, যে মূলত এটা একটা ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি যেখানে লটস অফ বেস্ট প্র্যাকটিস আইটিএল অর্গানাইজেশন এটাকে ইনক্লুড করেছে। সার্ভিস ম্যানেজমেন্টের জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে ইউজ করা হচ্ছে সেটাতে আইটিএল যেভাবে ভূমিকা পালন করে, আসলে প্রত্যেকটা সার্ভিসের পিছনে একটা ইম্পর্টেন্স থাকে, সেটা হচ্ছে কাস্টমার কিংবা অর্গানাইজেশন তাদেরকে ভ্যালু ক্রিয়েট করা। অর্থাৎ প্রত্যেক অর্গানাইজেশন কিন্তু তার একটা সার্ভিস প্রোভাইড করে এবং সেই সার্ভিসটা ফোকাস করে তার কাস্টমারকে। কাস্টমার কে ফোকাস করতে গেলে অবশ্যই সার্ভিসের ভ্যালু ক্রিয়েট করতে হয়। আইটিএল ঠিক সেই ভ্যালু ক্রিয়েশনের উপরে মেজর ইম্পর্টেন্স ফেলে। যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে সবকিছু এখন আইটি এনাবেলড সার্ভিস, উইদাউট আইটি আসলে আমাদের এই ট্রান্সফরমেশন একদমই পসিবল না, বা আমাদের অর্গানাইজেশন গুলোও চলতে পারে না। তো আইটিএল এর সাথে যেগুলো ইকুইপমেন্ট, যে নতুন নতুন অপরচুনিটি নিউ টেকনোলজি গুলো নিয়ে এসছে, তার ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, মেশিন লার্নিং,
ব্লক চেইন, এই টেকনোলজিগুলো কিন্তু একদম নিউ টেকনোলজি, এবং এই নিউ টেকনোলজিগুলোর সাথে প্রচুর অপরচুনিটি আইটি এনাবল্ড সার্ভিস এগুলোর সাথে আছে। তো আইটিএল আসলে আপনাকে দেখাবে যে কিভাবে এই টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতে হবে, আপনি কিভাবে এই টেকনোলজিগুলোর সাথে ইনক্লুড হয়ে আপনার অর্গানাইজেশনকে বা মার্কেটে আপনার ভ্যালু কিভাবে ইমপ্রুভ করবেন, সেই জিনিসটা একটা ওভারঅল আইডিয়া দেয়। তো সার্ভিস ম্যানেজমেন্ট যেহেতু দিন দিন এটা খুব ইমপ্রুভ হচ্ছে, আইটিআইও তাদের গাইডেন্সটাকে আরো বেশি ইমপ্রুভ করছে, এবং এটা মোস্টলি ওয়ার্ল্ড ওয়াইড একটা মেজর ইফেক্ট আছে। তো এটাই ছিল আসলে সার্ভিস ম্যানেজমেন্টের উপরে শর্ট একটা ওভারভিউ। আইটিএসএম ভার্সেস আইটিআইএল। আইটিএসএম মানে আমরা জানি যে আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, এবং আইটিআইএল হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি যেটা। তো আইটিএসএম মূলত একটা প্র্যাকটিস যেখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ম্যানেজ করা হচ্ছে, এবং আইটি সার্ভিসকে ডেলিভারি দেওয়া হচ্ছে। তো আইটি সার্ভিসকে ডেলিভারি দেওয়ার জন্য, ম্যানেজ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য সবচেয়ে যে স্ট্র্যাটেজিক ইউটিলাইজেশন যেটা হবে সেটা হচ্ছে পিপিটি, অর্থাৎ পিপুল প্রসেস অ্যান্ড টেকনোলজি। এই পিপুল প্রসেস এবং টেকনোলজিকে যদি যথাযথভাবে ব্যবহার করা যায়, প্রপার ওয়েতে ব্যবহার করা যায়, তবেই অর্গানাইজেশন গুলো তাদের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ক্রিয়েট করতে পারবে। অর্থাৎ আপনার একটা ম্যান পাওয়ার আছে, আপনার খুব স্কিল এমপ্লয়ি আছে, আপনার প্রসেস গুলো ঠিক আছে, এবং সেই সাথে যদি আপনি টেকনোলজি গুলাকে যদি পারফেক্টলি অ্যাডপ্ট করতে পারেন, এই যে আমরা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, মেশিন লার্নিং, এই জিনিসগুলোকে, এই টেকনোলজি গুলোকে যদি প্রত্যেকটা অর্গানাইজেশন বা যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলো অ্যাডাপ্ট করতে পারে, এবং তার ম্যান পাওয়ার গুলো স্কিল থাকে এই টেকনোলজির সাথে, তবেই তারা মাত্র একটা ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু ক্রিয়েট করতে পারবে। তো আইটিএসএম ফ্রেমওয়ার্ক গুলোর ভিতরে অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন আইটিআইএল আমরা যেটা নিয়ে আলোচনা করছি, কোভিড কোভিড একটা ফ্রেমওয়ার্ক, আইএসওর একটা ফ্রেমওয়ার্ক আছে, মাইক্রোসফটের একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা মাইক্রোসফট অপারেশন ফ্রেমওয়ার্ক নামে পরিচিত। তারপরে সিয়াম সার্ভিস ইন্টিগ্রেশন এন্ড ম্যানেজমেন্ট, অ্যাজাইলের সার্ভিস ম্যানেজমেন্ট আছে, টোগাফ। তো এই ধরনের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্ক গুলোর প্রত্যেক ফ্রেমওয়ার্কের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সেট অফ প্র্যাকটিস, প্রিন্সিপাল এবং গাইডলাইন আছে। অর্থাৎ প্রত্যেক ফ্রেমওয়ার্কের আলাদা আলাদা নিজস্ব এই যে প্র্যাকটিস থাকবে, প্রিন্সিপাল আছে, গাইডেন্স আছে। এখন আপনি আপনার অর্গানাইজেশনের জন্য কোন ফ্রেমওয়ার্কটা চুজ করবেন সেটা শুধুমাত্র ডিপেন্ড করে আপনার স্পেসিফিক নিড, আপনার অর্গানাইজেশনের গোল এবং অর্গানাইজেশনের কনটেক্সটের উপর। এমন ক্ষেত্রে হয় যে আইটিএল বা কোভিড বা অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেটাকেও একটা অর্গানাইজেশন শুধু অ্যাডপ্ট করবে এরকম না, তারা একটা কম্বিনেশন করে বা কাস্টমাইজ করেও কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা এটাকে অ্যাডপ্ট করতে পারে। সো এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড আইটিএল সবচেয়ে বেশি অ্যাডপ্ট করেছে অর্গানাইজেশন গুলা। এখানে খুব সংক্ষেপে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আইটিএল এর যে এভলিউশনটা, আইটিএল এর শুরু কোথা থেকে ছিল, কিভাবে এটা শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে। এটা 1980-তে মেইনলি প্রথমে এটি ইউকে গভর্নমেন্টের যে সিসিটিএ, অর্থাৎ সেন্ট্রাল সেন্ট্রাল কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন এজেন্সি, যারা সরকারি যে এজেন্সিটা, তাদের উদ্দেশ্য ছিল আইটি সার্ভিস ম্যানেজমেন্টকে তাদের নিজেদের জন্য একটু ইমপ্রুভ করে একটা কাঠামোতে দাঁড় করানোর জন্য। তো প্রথমে এটা তাদের নিজেদের জন্য তারা এটা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করায়। সেই ফ্রেমওয়ার্কটা একটু ডেভেলপ করে এটা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসে আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য। এই আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু এই গভর্নমেন্টের পাশাপাশি ইউকের যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো তারাও এটাকে ফলো করা শুরু করে আইটি সার্ভিসের ক্ষেত্রে, যারা আইটি সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ এই স্ট্যান্ডার্ডটা ফলো করা শুরু করে। 2001-এ এসে আইটিআইএল ভার্সন 2 পাবলিশ করে, এবং এইটাকে যেটা এখানে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইউনিফর্ম স্ট্রাকচার দাঁড় করায় তারা সার্ভিস ডেলিভারি অ্যান্ড সাপোর্টের জন্য। এই সার্ভিস ডেলিভারি অ্যান্ড সাপোর্টের জন্য তারা যে ফরম্যাটটা স্ট্রাকচার নিয়ে আসে, এটা ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে, মানে সরকারি বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। 2007-এ এসে তারা এটাকে আরেকটু ইমপ্রুভ করে, এবং এখানে ইনক্লুড করে প্রত্যেকটা আইটি ওরিয়েন্টেড সার্ভিসকে তাদের একটা লাইফ সাইকেলের মধ্যে ইনক্লুড করে, অর্থাৎ আইটি সার্ভিস লাইফ সাইকেল। এরপরে ভার্সন 3-এর একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, যেটা 2011-এ, যেটা হচ্ছে ক্লারিফাই করছে তার বিজনেস অ্যালাইনমেন্টকে, অর্থাৎ অর্গানাইজেশনের যে বিজনেস গোল থাকে এইটাকে তারা আইটিএল এর সাথে অ্যালাইন করে ফেলে, যার ফলে এটা অর্গানাইজেশন গুলো আরো বেশি অ্যাডপ্ট করা শুরু করে। এবং আরো একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সেটা হচ্ছে 2016-এ।
এখানে একটা গাইডিং প্রিন্সিপাল নিয়ে আসি। অর্থাৎ দেখেন, প্রথম থেকে শুরু করে আইডিয়াল মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী, মার্কেটের ডিমান্ড অনুযায়ী তাদের কে আপডেট করছে এবং নতুন নতুন ভার্সনে তারা রিলিজ করছে। এবং এই ভার্সন থ্রি মোস্টলি অ্যাডপ্ট করে, এবং এখানে এই যে গাইডিং প্রিন্সিপাল, 7টা গাইডিং প্রিন্সিপালকে তারা ইনক্লুড করে, এবং সেটা খুবই অর্গানাইজেশন গুলো খুবই বেশি জনপ্রিয়তা লাভ করে। সর্বশেষ এসে যেটা এখনো চলছে, ভার্সন 4 2019-এ, অর্থাৎ এই যে আমাদের আমরা বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য, এখানে সার্ভিস ভ্যালু সিস্টেমকে তারা অ্যালাইন করে এই নতুন টেকনোলজির ক্ষেত্রে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে অ্যালাইন করে। তো নতুন একটা টেকনোলজি আসে, মার্কেটের ডিমান্ড আসে, এবং তার সাথে সাথে আইটিএল তাদেরকে আরো বেশি ইনরিচ করে, ইমপ্রুভ করে। এই পর্যন্ত এখনো চলছে ভার্সন 4। তো এটা ছিল আইটিএল এর হিস্টোরি, যে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কি হচ্ছে। আইটিএল 4 এখন চলছে, ভার্সন 4। এটাতে আসলে একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন দেওয়া আছে আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য, এবং আইটি এনাবল যে সার্ভিস গুলো আছে ডিজিটাল ইকোনমির জন্য, সেইখানে আসলে আইটিএল এর একটা মেজর ভূমিকা আছে, সেইটা এখানে নিয়ে আসে। কাস্টমার এক্সপিরিয়েন্স, ভ্যালু স্ট্রিম এবং ডিজিটাল ট্রান্সফরমেশন এর জন্য আইটিএল তাদের ভার্সনকে রিশেপিং করে। অর্থাৎ একজন কাস্টমার এর যে এক্সপিরিয়েন্সটা মার্কেটে, তাদের যে কমিউনিকেশন বলেন, তাদের সার্ভিস বলেন, তাদের ডিমান্ড বলেন, এই জিনিসগুলোকে কনসিডার করে এই ভার্সন 4 কে ডিজাইন করা হয়। ভ্যালু স্ট্রিম কে নিয়ে আসা হয় এখানে, প্রত্যেকটা সার্ভিসের যাতে একটা ভ্যালু ক্রিয়েট হয়, আর এজ ওয়েল অ্যাজ ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য তো আছেই। অর্থাৎ নতুন যে টেকনোলজি গুলা বা নতুন যে ওয়ার্কিং মেথড গুলা, লিন, অ্যাজাইল, ডেভঅপ, এইগুলাকে আইটিএল ফোকাস করছে, অর্থাৎ নতুন ওয়ে অফ ওয়ার্কিং কে নিয়ে আসে। তো আইটিএল 4 আপনাকে যে জিনিসটা যেভাবে ডিজাইন করছে, সেটা হচ্ছে আপনার ইনশিওর করছে ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেট করছে, এবং এটাকে আপনার সিস্টেমকে ইন্টিগ্রেট করছে, যাতে গভর্নেন্সটা এবং ম্যানেজমেন্টটা আইটি এনাবল সার্ভিসের জন্য ইফেক্টিভ ওয়েতে চলতে পারে। তো এটা ছিল আইটিএল এর 4 এর ফোকাস, যে কি কি কারণে এটাকে আসলে পরে নিয়ে আসে। তো আমরা এখন যেহেতু লিন টেকনোলজি, অ্যাজাইল টেকনোলজি, যারা ডেভেলপ কাজ করেন বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেন, তারা এগুলো আরো বেশি পরিচিত। এই টেকনোলজি গুলাকে আইটিএল ইকুইপ করে ফেলে। এখানে আমি আপনাদেরকে একটা চমৎকার এক্সাম্পল দিতে যাচ্ছি, যে আপনার এই যে আমি যে পিকচারটা এখানে নিয়ে এসেছি, আপনারা হয়তো পিকচারের গুলোর সাথে পরিচিত, মোটামুটি আহ, পরিচিত না সবাই মোটামুটি? মনে আছে এই পিকচার গুলোর কথা? এগুলো কি কেউ বলতে পারবেন? জি ভাই। এটা ফিল্ম ছিল, তাই না? আমরা আগে যে ক্যামেরা ইউজ করতাম, সেই ক্যামেরা। অর্থাৎ আমাদের কাছে খুবই, মানে আমরা যারা 90s এর দিকে ছিলাম, বা 90s এর ছেলেরা বা ছেলেমেয়েরা যারা আছি, তো এই কোডাক, ফুজি ফিল্মের সাথে আমরা খুব পরিচিত ছিলাম। বাট এখন টেকনোলজি চেঞ্জ হতে হতে যখন এই ডিজিটাল ক্যামেরা আসা শুরু হলো, তখন কিন্তু এই বিশেষ করে কোডাকের স্টোরিটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি খুব সংক্ষেপে। আপনারা সময় পেলে আর একটু নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। কোডাক কিন্তু তারা তাদের টেকনোলজিকে আপডেট করে নাই। অর্থাৎ তারা যেহেতু মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ছিল, তারা ভাবলো যে যতই টেকনোলজি আপডেট হোক না কেন, তারা কিন্তু যেহেতু নাম্বার 1 ফিল্ম ইন্ডাস্ট্রি, তো তারা কিন্তু তাদের টেকনোলজিকে আপডেট না করে ওভাবেই চলছিল। কিন্তু এক পর্যায়ে দেখতে পাই যে টেকনোলজি এত রোবাস্ট চেঞ্জ হয়ে বর্তমানে চলে আসে, এই ডিজিটাল যুগে প্রবেশ করে, যে প্রোডাক্ট কিন্তু আর মার্কেটে সার্ভাইভ করতে পারেনি। সবশেষে কিন্তু তাদের বিজনেসকে তারা কিন্তু ফাইনালি আর কন্টিনিউ করতে পারেনি। পরবর্তীতে তারা অন্য বিজনেস দিকে আর কি ঝুঁকে যায়। তো এটা আসলে আমি আপনাদেরকে ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এটা একটু অ্যানালাইসিস করেন কোডাকের হিস্টোরিটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন টেকনোলজি আমাদেরকে চেঞ্জ করে দিতে পারে। টেকনোলজি ইকুইপ না করলে, টেকনোলজির সাথে অ্যালাইন না করলে আমাদের বিজনেস কিন্তু আসলে সামনের দিকে সার্ভাইভ করবে না। সেই আইডিয়াটা আমি আপনাদের এখানে একটু দেওয়ার চেষ্টা করেছি। এবং আইটিএল এর ইম্পর্টেন্সটা ঠিক এখানেই, অর্থাৎ যখন নতুন কোনো টেকনোলজি আসছে, সেই টেকনোলজির সাথে কি কি বেস্ট প্র্যাকটিস আছে, কি কি প্রসিডিউর আছে, কি কি প্রসেস আছে, প্রিন্সিপাল কি, গাইডলাইন কি, সেই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে জব করি, তাদের জন্য আরেকটু সুবিধা হয়। অর্গানাইজেশন গুলো আসলে মার্কেট থেকে আমাদের
এই নলেজেবল বা এই স্কিল ম্যান পাওয়ারকে চাই তারা, যে তাদের টেকনোলজিকে তারা আরো সামনে নিয়ে যাবে। আমরা এইখানে একটু দেখার চেষ্টা করব কোন কোন ধরনের ইন্ডাস্ট্রি আইটিএল ফ্রেমওয়ার্কটাকে অ্যাডপ্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন, লার্জ মিডিয়াম এন্ড স্মল কোম্পানিজ গুলা, যেমন আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজন, সিসকো, অর্থাৎ বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলা, যাদের ডিভাইস গুলো আমরা ইউজ করি, যাদের সলিউশন গুলো আমরা ইউজ করি, তারা কিন্তু আইটিএল ফ্রেমওয়ার্ক টাকে অ্যাডপ্ট করেছে। অর্থাৎ এই সমস্ত অর্গানাইজেশন গুলোতে যে সমস্ত জব অফার থাকে, সেখানে কিন্তু এই আইটিএল এর একটা সার্টিফিকেশন, একটা ডিমান্ড থাকে। ন্যাশনাল, স্টেট অর লোকাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, যেমন ইউকে গভর্নমেন্টের ক্ষেত্রে, ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন এজেন্সি কিন্তু তারা এই আইটিএলটাকে অ্যাডপ্ট করেছে। ইউনিভার্সিটি এডুকেশনাল সিস্টেমে আমরা এখানে বড় বড় ইউনিভার্সিটির কথা, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারাও তাদের এই এডুকেশন সিস্টেমে কিন্তু আইটিএল ফ্রেমওয়ার্কটা অ্যাডপ্ট করেছে। সর্বশেষ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, রেড ক্রস, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলা। তো আমরা এখানে এখানে দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন ধরনের প্রতিষ্ঠান আইটিএল ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করেছে। দেখেন, বড় বড় অর্গানাইজেশন গুলা, ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় অর্গানাইজেশন গুলা, যেখানে যারা ওয়ার্ল্ডে একটা রুল করছে, তারা কিন্তু এই আইটিএল ফ্রেমওয়ার্কটা অ্যাডপ্ট করেছে এবং তারা তাদের টেকনোলজিকে এইভাবে অ্যালাইন করে নিয়েছে। তো অর্গানাইজেশন ছোট হোক বা বড় হোক, প্রত্যেক অর্গানাইজেশনের জন্য এই ফ্রেমওয়ার্ক আসলে ইউজেবল, এবং তাদের কনটেক্সট অনুযায়ী তারা মডিফাই করে বা কাস্টমাইজ করে আইটিএলটাকে অ্যাডপ্ট করতে পারে। কোন কোন ধরনের বিজনেসে বা বিজনেসের জন্য কেন ইম্পর্টেন্ট এই আইটিআইটা, এটা যেহেতু বিজনেস পিপুলদের জন্য, তারপর আমি খুব সংক্ষেপে, আমার স্লাইডটা একদম সংক্ষেপে আছে। তো আইটিএল আসলে একটা পাওয়ার হাউস হিসেবে কোলাবোরেশন করছে আইটি এবং অপারেশনের ভিতরে। যারা আমরা বিভিন্ন জবে আছি, তারা দেখবেন যে আইটি টিম এবং অপারেশন টিমের ভিতরে একটা মেজর ডিফারেন্স থাকে, যে তারা আসলে আইটি বিজনেসকে বোঝার চেষ্টা করে, আবার বিজনেস তাদের বিজনেস রিকোয়ারমেন্টটাকে আইটি কে বোঝানোর চেষ্টা করে। তো আইটিআইএল এখানে খুব বড় একটা ভূমিকা পালন করে, দুইটা সেক্টরের ভিতরে বা দুইটা সেকশনের ভিতরে একটা কোলাবোরেশন কাজ করে। সার্ভিস ডেলিভারিকে আইটিআইএল ইমপ্রুভ করে, তারপরে রিস্ক এবং ডিজারাশন যেগুলো থাকে সেগুলোকে রিডিউস করে। যখন অর্গানাইজেশন টেকনোলজিকে অ্যাডপ্ট করে, তখন তার কস্টিং, অ্যাসেট এবং ভ্যালু কিন্তু আরো বেশি ভিজিবিলিটি পায়। এটাকে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে ইমপ্রুভ করছে, অর্গানাইজেশন এনভায়রনমেন্টটাকে আর একটু বেশি স্টেবল করে দিচ্ছে। আইটিএল কি করছে, যে বিজনেসের চেঞ্জ গুলাকে সাপোর্ট করে, অর্থাৎ নতুন যে চেঞ্জ গুলো আসে সেগুলাকে সাপোর্ট করে, আর ম্যাক্সিমাইজ রিসোর্স ইউজ করে। তো বিভিন্ন ভাবে আসলে অর্গানাইজেশন গুলো চায় যে তাদেরকে তাদের রিসোর্স গুলা ম্যাক্সিমাম ওয়েতে ইউজ করার জন্য। তো আইটিএল এই বিষয়গুলোতে অর্গানাইজেশন গুলোকে হেল্প করে। এখন যে বিষয় স্লাইডটা আছে, আইটিএল এক্স্যাক্টলি আপনার জন্য ইম্পর্টেন্ট কিনা, বা এটা আপনার জন্য ফিট কিনা, আইটিএল আপনার জন্য কিনা। তো আপনি আপনার এখানে যেহেতু এটা একটা ওয়েবিনিয়ার, সবার পরিচয় নেওয়া সম্ভব হয় নাই। তো দেখেন, আপনার যে রোলে, আপনি যে রোলে কাজ করছেন, সেই রোলেও কিন্তু আইটিএল সার্টিফিকেশন বা আইটিএল সার্টিফিকেশন কোর্স, এটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন এখানে প্রায় অলমোস্ট 25 জনেরও বেশি আমি জয়েন করেছি, আমি দেখতে পাচ্ছি। আমাদের ভিতরে অনেকে আইটি প্রজেক্ট ম্যানেজার আছেন, তারপরে বিজনেস অ্যানালিস্ট আছেন, আইটি ম্যানেজার, আইটি সাপোর্ট স্টাফ, আইটি ডেভেলপার অথবা কনসালটেন্ট। তো আমরা যারা এই ধরনের রোল প্লে করছি, আমাদের সবার জন্য কিন্তু এই আইটিএল সার্টিফিকেশন বা আইটিএল এর নলেজটা ইম্পর্টেন্ট। আইটি ডিরেক্টর, তারপরে আমরা যারা সার্ভিস ডেলিভারি ম্যানেজার, আইটি সার্ভিস প্রোভাইডার, বিভিন্ন আইটি সার্ভিস প্রোভাইডার আছে, আইটি সেলস অথবা মার্কেটিং এ আমাদের অনেক এখন রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের জন্য আইটিএল সার্টিফিকেশন বা আইটিএল কোর্সটা ইম্পর্টেন্ট, বা আইটিএল এর নলেজটা ইম্পর্টেন্ট। সিস্টেম ইন্টিগ্রেটর যারা আছেন, অথবা ডেভঅপ টিমে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা আছেন, তো নতুন টেকনোলজিকে কিভাবে অ্যাডাপ্ট করা যায়, কিভাবে ইকুইপ করা যায়, সেই জিনিসগুলোর জন্য আমরা যারা এই সমস্ত টেকনোলজি গুলো নিয়ে কাজ করছি, টেকনোলজি ওরিয়েন্টেড সার্ভিসের মধ্যে আছি, তাদের জন্য আমরা এই আইটিআইটা খুবই গুরুত্বপূর্ণ। তো কেন আমরা আইটিএল সার্টিফাইড হব, বা এই সার্টিফিকেটটা কেন আমরা অ্যাচিভ করব, তার ভিতরে প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, যে এটা একটা আইটিএল সার্টিফিকেশন কিন্তু গ্লোবাল রিকগনাইজ সার্টিফিকেশন। অর্থাৎ আপনার একটা গ্লোবালি রিকগনাইজ হলো, গ্লোবালি আপনার একটা অপরচুনিটি ক্রিয়েট হলো।
আপনি যখন এই সার্টিফিকেশন বা এই কোর্সটা করবেন, আপনার যে নলেজটা বা স্কিলটা সেটা আরেকটু ইমপ্রুভ হলো, ইনহ্যান্স হলো। যখন নলেজ আমাদের বা স্কিল ইমপ্রুভ হয়, আমাদের গ্রোথ এবং প্রমোশন টা আরেকটু সামনের দিকে যায় এবং আমাদের স্যালারি কিন্তু ইনক্রিজ হয়, আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়। অর্থাৎ আমরা যখন নতুন স্কিলকে মানে লার্ন করি, তখন আমাদের প্রোডাক্টিভিটি নতুন স্কিলটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। আইটিএল এর একটা মেজর কমিউনিটি আছে। এই কমিউনিটিতে যারা সার্টিফাইড, তাদের সাথে একটা কোলাবোরেশন হয়। এই কমিউনিটিতে আপনার এক্সেস আসে। ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে যখন আমরা একসময় হাতে লিখে কাজ করতাম, এখন আমরা সেটা টাইপ করে লিখি। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আপনি যে কাজটা 10 ঘন্টায় করতে পারতেন, এখন সেটা আরো কম সময়ে করতে পারছেন। অর্থাৎ কাজকে আপনার ফ্লেক্সিবল করে দিচ্ছে। আপনার কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করছে। আপনার ফিউচারের জন্য, জবের জন্য বলেন বা অন্যান্য ক্ষেত্রে বলেন, আপনাকে প্রিপারেশন নিতে সহযোগিতা করছে। এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে যেহেতু ইন্ডাস্ট্রিগুলো বেস্ট প্র্যাকটিস, আইটি ইন্ডাস্ট্রিগুলো এটাকে ইনকর্পোরেট করেছে, তো আপনার ডিমান্ডও কিন্তু এই সার্টিফিকেশনটা বাড়িয়ে দেবে আরো বেশি। তো আমি এখানে খুব সংক্ষেপে এই জিনিসগুলো ডিসকাস করার বা আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এটা একটা ওয়েবিনিয়ার। এইখানে এটা বেশ আগে করা, গত বছর বা তার আগের বছরে একটা ওয়েবিনিয়ারের জন্য এটা করেছিলাম, যে একটা স্যালারি রেঞ্জ, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্যালারি রেঞ্জ। আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন পজিশনে জব করি, এন্ট্রি লেভেল, মিড লেভেল এবং সিনিয়র লেভেলে আমাদের বিভিন্ন জব রোল থাকে। তার একটা স্যালারি রেঞ্জ এটা আমি কালেক্ট করার চেষ্টা করেছিলাম। এটা মূলত সোর্স গুলা যে গ্লাসডোর বা পেস্কেল, বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে, জব ওয়েবসাইট, সেখান থেকে আর কি এটা এগ্রিগেট করা। তো আহ, এটা আমি আসলে আপনার স্যালারি রেঞ্জ এটা আমি কালেক্ট করার চেষ্টা করেছিলাম। এটা মূলত সোর্স গুলা যে গ্লাসডোর বা পেস্কেল, বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে, জব ওয়েবসাইট, সেখান থেকে আর কি এটা এগ্রিগেট করা। তো আহ, এটা আমি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে রেঞ্জটা কেমন, আইটিএল এর ডিমান্ডটা কেমন, এবং এই জবের ক্ষেত্রে এটা আপনাকে কেমন, স্যালারিটাকে কেমন অফার করে, সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আজকে এই ক্লাসের আগে আমি একটু দেখার চেষ্টা করতেছিলাম যে বিডি জবসে, আমাদের দেশের যে জব সাইট গুলো আছে, বিডি জবস ইম্পর্টেন্ট একটা সাইট। তো সেখানে আইটিআইএল এর রিকোয়ারমেন্ট ছিল জবের জন্য। এখানে এরকম 4টা জব আছে আজকে দেখা যাচ্ছে, যে আইটি গভর্নেন্সে যারা কাজ করি বা জিআরসি টিমে যারা কাজ করি, তাদের একটা প্রতিষ্ঠানে এখানে অ্যাডভাইজার, তারপরে যে জুনিয়র সার্ভিস ডেস্ক ইঞ্জিনিয়ার। আসলে এখানে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, যে আপনি যে সমস্ত জব রোল পেলে করছেন, সেইখানে আসলে কি কি ধরনের মার্কেটে ডিমান্ড আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করেছি। তো এই যে হেড অফ আইটি, বিভিন্ন ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো, ব্যাংক বলেন, তারপরে নন ব্যাংক ইন্ডাস্ট্রি গুলা, মডার্ন আইটি ইন্ডাস্ট্রি গুলো, আইটি সাপোর্ট ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আইটিএল রিকোয়ারমেন্ট চাই। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড, এখানে তো অনেক সাইট আছে, আমি জাস্ট কয়েকটা সাইটে আসলে কি কি ধরনের রোল আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এখানে দেখেন ইনডিড, রেড ডট কো ডট ইউকে, এই সাইট গুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড সাইট জব সার্চিং এর ক্ষেত্রে। তো এখানে আইটিআইএল কাস্টমার স্পেশালিস্ট, সিনিয়র অ্যানালিস্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, সিনিয়র ডেস্কটপ ইঞ্জিনিয়ার, আইটিআইএল ইনসিডেন্ট ম্যানেজার, সিনিয়র অ্যানালিস্ট সার্ভিস ডেস্ক, ম্যানেজার আইটি ল্যান্ড ইন আউটফিটার্স, এটা রিমোট জব, অডিটর, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, আইটি হেল্প ডেস্ক লিড। অর্থাৎ এই ধরনের জবে যারা আছে বা এই ধরনের রোল যারা যেগুলো আছে, এই রোল গুলোর জন্য কিন্তু এখানে আইটিআইএল সার্টিফিকেশন তারা প্রায়োরিটি দিয়েছে, বা আইটিএল সার্টিফিকেশন তাদের একটা রিকোয়ারমেন্ট, এটা থাকতে হবে। তারপরে পরের এই যে এটাতে আছে কি, যে সার্ভিস ডেলিভারি ম্যানেজার, আইটিআইএল সার্ভিস ডেলিভারি ম্যানেজার, তারপরে আইটিআইএল চেঞ্জ রিলিজ এন্ড ডিপ্লয়মেন্ট ম্যানেজার। তো এখানে মূলত আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কি কি ধরনের রোলের ক্ষেত্রে জব আসলে অ্যাভেলেবল কিনা আইটিআইএল এর জন্য। তো আপনারা এটা নিজেরা সার্চ করলে আরো একটু বেশি দেখতে পাবেন। বিশেষ করে বাইরের দেশে ডিমান্ড আরো বেশি, আমাদের দেশে অর্গানাইজেশন গুলো তো চাচ্ছেই। তারপরে এখানে আছে ইউএনএইচসিআর। এই ইউএন এর যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু আইটি রিলেটেড সাপোর্টের জন্য আইটিআইএল এরা মোটামুটি সবগুলোতেই থাকে, আইটিআইএল এরা চায়। তো এই ধরনের জবগুলোর জন্য আইটিআইএল এর মধ্যে প্রয়োজন। আমি একটু সার্টিফিকেশন ওভারভিউ দিতে যাচ্ছি আপনাদেরকে। আইটিআইএল সার্টিফিকেশনটা আসলে 4টা স্তরে আছে, 4 লেভেলের সার্টিফিকেশন। প্রথম যে সার্টিফিকেশন স্টেপটা, সেটা হচ্ছে আইটিআইএল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে আছে ম্যানেজিং প্রফেশনাল,
ম্যানেজিং প্রফেশনালের সাথে আরেকটা আছে স্ট্র্যাটেজিক লিডার, এবং সর্বশেষ স্টেপে যেটা আছে মাস্টার। এটা ভার্সন 4 এ এসে আইটিএল তাদের সার্টিফিকেশন পাথটাকে এভাবে নিয়ে এসেছে। এর আগে ভার্সন 3 তে ছিল আইটিএল এক্সপার্ট পর্যন্ত। এখন আর এক্সপার্টটা নাই, এখন হচ্ছে আইটিএল মাস্টার হয়ে গেছে ভার্সন 4 এ। এই যে 4 লেভেলের সার্টিফিকেশন, ফাউন্ডেশন সার্টিফিকেশন, অনলি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের পরে যেটা ম্যানেজিং প্রফেশনাল। এই ম্যানেজিং প্রফেশনাল সার্টিফিকেশনটা ইয়ে করতে হলে আপনাকে 4টা এক্সামে বসতে হবে: ক্রিয়েট, ডেলিভার এন্ড সাপোর্ট, ড্রাইভ স্টেক হোল্ডার ভ্যালু, হাই ভ্যালোসিটি আইটি। এই ছাড়াও আইটিএল এর কিছু এক্সটেনশন মডিউল আছে, যেমন আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট, সাস্টেনেবিলিটি ইন ডিজিটাল অ্যাসেট, তারপরে বিজনেস রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট। এর পরেও রিসেন্টলি আইটিএল এর যেটা এআই ম্যানেজমেন্ট, যেটা এআই ম্যানেজমেন্টও কিন্তু আইটিএল এর এক্সটেনশন মডিউলে চলে এসেছে। অর্থাৎ টেকনোলজি যত আপডেট হচ্ছে তাদের সার্টিফিকেশনের সাথে বা তাদের যে বেস্ট প্র্যাকটিস গুলা তারা পাবলিশ করছে। তো এইটা ছিল আইটিএল এর সার্টিফিকেশন লেভেল। আমরা যে সার্টিফিকেশনটি নিয়ে কথা বলছি, যে কোর্সটা, সেটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন কমপ্লিট করার পরে আপনি অন্যগুলোতে যেতে পারবেন। আইটিএল ফাউন্ডেশনের ট্রেনিং এর জন্য এবং সার্টিফিকেশনের জন্য আপনাকে কি কি বিষয় ফলো করতে হবে, যদি আপনি সার্টিফিকেশন পরীক্ষায় বসতে চান, তবে আপনাকে ফার্স্টলি আপনাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে। আইটিএল ফাউন্ডেশন ট্রেনিং কমপ্লিট করতে হবে। এর ভিতরে থাকবে প্র্যাকটিস সেশন, থাকে কুইজ, থাকে রিডিং ম্যাটেরিয়ালস, থাকে প্রিপারেশন টেস্ট আপনাকে করতে হবে। কারণ ফাইনাল আইটিএল সার্টিফিকেশন যেহেতু কস্টলি একটা সার্টিফিকেশন, আপনাকে ফাইনাল সার্টিফিকেশন, এবং এটা অন টাইম, অর্থাৎ আপনি একবার ফেল করলে কিন্তু সেকেন্ড টাইম আবার আপনাকে নতুন করে পেমেন্ট করে পরীক্ষা বসতে হবে। সুতরাং আপনাকে যখন কোর্স করবেন, কোর্সের সাথে আপনাকে ভালো করে প্রিপারেশন নিয়ে দেন আপনাকে সার্টিফিকেশন এক্সামে বসতে হবে। আইটিএল সার্টিফিকেশন বডি বা ট্রেনিং সেন্টার যেটা, এটা আসলে এক্সেলস, এটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা প্রতিষ্ঠান, যেটা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস এর জন্য রিনাউন্ড। এক্সেলস পিপুল চার্টকে জুলাই 2021 এ অ্যাকোয়ার করে, এবং এই পিপুল চার্ট হচ্ছে গ্লোবাল লিডার, এবং এটা এক্সামের জন্য এবং এক্সাম অ্যাক্রিডিটেশনের সার্ভিসের জন্য খুবই রিনাউন্ড। আর আমাদের যে লোকাল ট্রেনিং সেন্টার, আমরা আজকে যে ট্রেনিং সেন্টারের পক্ষে আর কি আমাদের এই সেমিনারটা অর্গানাইজ হচ্ছে, 7 আইস টেকনোলজি, ওনারা আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করছে। ট্রেনিং প্রোভাইডের সাথে এক্সাম, যারা আপনারা ট্রেনিং কমপ্লিট করে এক্সামে বসতে যাবেন, আপনাদের এক্সাম অর্গানাইজ করবে, এক্সাম সাপোর্ট দিবে। সবশেষে এই ট্রেনিং শেষে আপনাদের একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিবে। অর্থাৎ কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটাও কিন্তু মেজর একটা ইফেক্ট ফেলে আমাদের। এই সার্টিফিকেটটা আসলে আমাদেরকে প্রয়োজন হয় বিভিন্ন জবের ক্ষেত্রে, যে আমরা এই নলেজটা বা এই ট্রেনিংটা কমপ্লিট করেছি। তো একটা সার্টিফিকেশন এখান থেকে ট্রেনিং একাডেমি আপনাদেরকে প্রোভাইড করবে। এটা ছিল আইটিএল সার্টিফিকেট ট্রেনিং সিস্টেম। এক্সাম সিস্টেম নিয়ে যদি একটু বলি, এটার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দরকার হয় না, কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না। জাস্ট আপনার এখানে একটা আপনার কিউরিওসিটি থাকবে, উইলিংনেস নতুন কিছু শেখার জন্য বা ইনোভেটিভ কিছু করার জন্য আপনারা এই এক্সামটা বা এই সার্টিফিকেশনটা অ্যাচিভ করতে পারেন। এক্সামটা 40টা কোশ্চেন থাকে। এটা সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং আপনাকে এটাকে এক্সামে পাস করতে হলে 65% মার্কস আপনাকে অ্যাচিভ করতে হবে। অর্থাৎ 40 আউট কোশ্চেনের ভিতরে আপনাকে 26 কোশ্চেন কারেক্ট অ্যান্সার দিতে হবে। এটা ক্লোজ বুক এক্সাম, এবং এটা 1 ঘন্টার এক্সাম। অর্থাৎ 1 ঘন্টা আপনি 40 এক্সাম কোশ্চেন আপনাকে কমপ্লাই করতে হবে। তো এটা ছিল এক্সামের সম্পর্কে আইডিয়া। এটা একটা স্যাম্পল সার্টিফিকেট, আইটিএল এর স্যাম্পল সার্টিফিকেট। সার্টিফিকেট গুলো কেমন হয় দেখতে, কি কি এখানে আগে যেটা ছিল, আমরা যখন এই সার্টিফিকেশনটা করেছি তখন এটার এক্সপায়ারি ডেট ছিল না। এখন কিন্তু এক্সপায়ারি ডেট 3 ইয়ার্স এর জন্য ভ্যালিডেট এই ফাইনাল সার্টিফিকেটটার জন্য। এরপর আপনাকে সার্টিফিকেট রিনিউ করতে হয়। তো এই পর্যন্ত কারোর কোনো কোয়েরিজ আছে কিনা, থাকলে আমাকে একটু আপনারা বলতে পারেন। আমরা কোয়েরিজ নিয়ে কোশ্চেন থাকলে শেয়ার করতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। জি, রেজওয়ান বলছি। আচ্ছা, আমি আইটিএল 3 পাস করেছিলাম ওই 2016 সালে। 16 সালে। তো এটা কি আবার নতুন করে আবার ভোট দিতে হবে আমাকে?
4 আসতে গেলে আপনাকে নতুন করে আবার এক্সামে বসতে হবে। যেহেতু রিনিউ করা হয় নাই, এটা ট্রানজিশন টাইম থাকে। ট্রানজিশন টাইমে না, যেটা হয়, ওটা আমাকে বলা হয়েছিল যে ওই মানে এটা আর নিতে হবে না। আমি ওইটাই কথাই বলছি যে আমিও যখন সার্টিফিকেশন করেছিলাম তখন কিন্তু আমাদের সময় কিন্তু এটা এক্সপায়ারি ডেট ছিল না। কিন্তু এটা অল অ্যাবাউট সার্টিফিকেশন বডির উপর নির্ভর করে। তারা আবার নতুন সিস্টেম, আপনি যদি আপনার যে মেইল দিয়ে এক্সাম দিয়েছিলেন বা মেইলের এগেইনস্টে আপনি এক্সাম ইয়ে করেছিলেন, মেইলে দেখবেন যে মেইল পেয়েছেন হয়তোবা যে সার্টিফিকেট রিনিউ করার জন্য নতুন করে বসতে হবে আর কি। হ্যাঁ, এটা আমাকে দিয়েছিল। জি, হয়তো কিছু ডিসকাউন্ট, আমিও মেইল পেয়েছি, এরকম ডিসকাউন্ট থাকে কিছু যে সার্টিফিকেট রিনিউ করার জন্য। এটাই। এটার কস্ট কত? কস্ট নিয়ে আমাদের একটু পরে আমাদের ট্রেনিং একাডেমি থেকে ভাইয়া এটা একটা না, প্রেজেন্টেশন এক্সাম দিবে। কস্ট, এক্সাম করবো আর কস্ট। কি, আলাপ যে করবো ভাই আমি ক্লাস। জি, ক্লাস শেষে একটা সেশন না থাকবে। না, এক্সাম কস্ট, এক্সাম কস্ট, কোর্স আমি কস্ট। ওটাই আগে বলছি, আমি ট্রেনিং বলবো একাডেমি যে থেকে ভাই থেকে এটা আপনাদেরকে আরো একটু ডিটেইলি আলোচনা করবে এই সেশনের সাথে সাথে। হুম, আচ্ছা ভাই, আইটিএল এখন তো যদি দেই ফাউন্ডেশন পরীক্ষা দেওয়ার পরে, এটা তো 3 বছর জন্য ভ্যালিডিটি। জি, 3 বছরের মধ্যে থেকে তারপরের যে চারটা যে ধাপ দেখাই যাবে, সেটা কি করলে জি, কি অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে? অটো রিনিউ হয়ে যাবে, অটো রিনিউ হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো কারণে 3 বছরের মধ্যে ফেল করি, দেন আমাকে আবার সেই ফাউন্ডেশন দিয়ে তারপর আসতে হবে। ফাউন্ডেশন দিয়ে আসতে হবে, অথবা ওদের ওই যে এএমএফ থাকে অর্থাৎ অ্যানুয়াল মেইনটেনেন্স ফি, এগুলো যদি আপনি কন্টিনিউ করেন তো অটো রিনিউ হয়ে যায় আর কি। আচ্ছা। আচ্ছা, আমরা আচ্ছা, এবার আমার একটু একটা কোশ্চেন আছে আর কি। হ্যাঁ, হ্যালো। প্লিজ বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে অনেক জিনিসটা ঠিক বুঝি নাই আর কি। মানে বিষয়টা হচ্ছে, আপনি তো থিওরিটিক্যাল অনেক কিছু বললেন, কিন্তু আমি আসলে একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাচ্ছিলাম যে আমি ধরেন একটা আমি আইটি ফিল্ডে কাজ করি। আমি জি, আইটিএল কোর্স করলে আমি আসলে কি কোন কোন জায়গায় আমার ভ্যালু অ্যাড করবে আর কি। আমি মানে দু একটা আমি এর সিনারিও যদি বলেন। যে আমি হ্যাঁ, কোর্সের ভিতরে ঢুকবো এই পরের স্লাইড গুলাতে, আমি আপনাকে এটা ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করব। কি জাস্ট আমি কোর্স মডিউল গুলি দেখলে ভালো হতো, যে আমি আসলে কোর্স কি মডিউলের ভিতরে পড়াবেন বা ঢোকার আগে কি কি আমি পড়াবেন আসলে যেটা আমাদের উপকারে মানে আসবে। একটা নিজে বলে যাচ্ছে, তো এই জন্য আপনাদেরকে একটু এঙ্গেজ করলাম। তো আমরা একটু কোর্স গুলা দেখি কি কি আছে কোর্সের ভিতরে। অর্থাৎ আইটিএল এর ইন্ট্রোডাকশনে যে এটা আছে, আইটিএল ফাউন্ডেশনের, এটা একটা ওভারভিউ। আচ্ছা, এই কোর্সের সাথে আমরা যেটা করব, আমরা আপনাদেরকে একটা অফিসিয়াল বই, এই পিডিএফটা, এটা আইটিএল পাবলিকেশন থেকেই, আইটিএল ফাউন্ডেশন অফিসিয়াল যে বই, ভার্সন 4 এডিশন, এক্সেলস থেকে পাবলিশড, এটা আপনাদেরকে প্রোভাইড করবে ট্রেনিং একাডেমি। এই বইয়ের সাথে যেগুলো কোর্সের ভিতরে কি কি আছে, এই বাবা এটা বন্ধ করতো। আহ এটা এখানে কি কি আছে সেটা আমরা একটু দেখি। যে প্রথমে হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্টের কি কনসেপ্ট গুলো নিয়ে ডিসকাস করবে, অর্থাৎ আইটি সার্ভিস গুলোর ভিতরে কি কি কনসেপ্ট আছে সেইগুলো নিয়ে ডিসকাস করবে। এরপরে গাইডিং প্রিন্সিপাল, অর্থাৎ গাইডিং প্রিন্সিপাল, আপনার একটা অর্গানাইজেশনে যখন আমরা কাজ করব কিভাবে তার প্রত্যেকটা অর্গানাইজেশন তার প্রত্যেকটা প্রসিডিউর কে কিভাবে অ্যালাইন করবে তার আইটি সার্ভিস ম্যানেজমেন্টের সাথে, সেই প্রিন্সিপাল গুলা নিয়েই গাইডিং প্রিন্সিপাল গুলা মেনটেন করা। এরপরে 4 ডাইমেনশন অফ সার্ভিস ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে সেকেন্ড চ্যাপ্টারে একটা 4 ডাইমেনশন ওরা উল্লেখ করেছে, যেটা হচ্ছে আইটি সার্ভিসের বিভিন্ন ডাইমেনশনের গুলোকে 4টা ডাইমেনশনে ভাগ করেছে। এরপরে আইটিএল সার্ভিস ভ্যালু সিস্টেম এবং সার্ভিস ভ্যালু চেইন। সার্ভিস ভ্যালু সিস্টেম এবং সার্ভিস ভ্যালু চেইনের মূল পারপাসটা হচ্ছে এখানে আইটি যে রিলেটেড যে কম্পোনেন্ট গুলো আছে সেইগুলা কিভাবে ভ্যালু সিস্টেম এবং আপনাকে ভ্যালু চেইনের মাধ্যমে সবগুলো ইন্টারকানেক্ট করে সেই জিনিসগুলা। আর আমরা কিভাবে আমাদের প্রত্যেকটা কাজকে বা প্রত্যেকটা প্রসিডিউরকে পলিসিগুলোকে আমরা কিভাবে কন্টিনিউয়ালি ইমপ্রুভ করতে পারবো সেই জিনিসগুলোর একটা আইডিয়া দেওয়া হয়েছে। সব শেষে মেইন যে পার্টটা, আমরা এই যে ট্রেনিং আওয়ারের মেইন পার্টটা হচ্ছে আইটিএল প্র্যাকটিস। অর্থাৎ এখানে 34 প্র্যাকটিস আইটিএল ফাউন্ডেশনে নিয়ে এসেছে। এই প্রত্যেকটা প্র্যাকটিস আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবো, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আমি আর একটু পরে গেলেই আমরা এটা ডিসকাস করব। কোর্স আউটলাইনে কি কি আছে, আইটিএল এর কোর্সে এটা স্ট্যান্ডার্ড কোর্স হচ্ছে 2 ডেজ কোর্স, অর্থাৎ 16 আওয়ার। এখানে 5টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, সেকেন্ড চ্যাপ্টারে কি কনসেপ্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট, থার্ড চ্যাপ্টারে 4 ডাইমেনশন অফ সার্ভিস ম্যানেজমেন্ট, ফোর্থ চ্যাপ্টারে আছে সার্ভিস ভ্যালু সিস্টেম এবং ফিফথ চ্যাপ্টারে আছে আইটিএল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তো এইগুলাকে আমরা যেহেতু অনলাইনে প্রতিদিন
2 ঘন্টা সেশন হবে, এটা আমরা 9টা সেশনে ভাগ করেছি। অর্থাৎ ডে 1 এ আমরা এই কি কনসেপ্ট এবং সার্ভিস ম্যানেজমেন্ট সাথে ইন্ট্রোডাকশনটাকে ডিসকাস করব। ডে 2 তে একটা ডাইমেনশনের কথা ডিসকাস করব। চ্যাপ্টার 4 কে আমরা এখানে 4টা পার্টে ভাগ করেছি, অর্থাৎ 4 দিন চ্যাপ্টার 4 সার্ভিস ভ্যালু সিস্টেম, এবং এই যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে, বেস্ট প্র্যাকটিস গুলোকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে: জেনারেল ম্যানেজমেন্ট প্র্যাকটিস, সার্ভিস ম্যানেজমেন্ট প্র্যাকটিস এবং টেকনিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। এইগুলো ডে 7 ডে 8 এ আমরা ডিসকাস করব। আর সব শেষে যারা এক্সামের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য আমরা একটা মক টেস্ট, কিভাবে এক্সামের প্রিপারেশন ফুল একদম এক্সাম কিভাবে হয় সেভাবে আমরা একটা এক্সাম অ্যারেঞ্জ করব। তো এটা ছিল কোর্সের আউটলাইন। কোর্স ক্রাইটেরিয়ার ভিতরে আমরা প্রত্যেক দিনের শিডিউলটা কিভাবে আমরা মেনটেন করব, লার্নিং অবজেক্টিভ কি কি থাকবে, কোর্স আউটলাইনের সাথে একটা ডিটেইল ডিসকাস হবে। প্রত্যেকটা কোর্স শেষে সেটার একটা কুইজ বা নলেজ আমরা আসলে বুঝতেছি কিনা, ফিডব্যাক কেমন হচ্ছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সিনারিও বেস কুইজ এবং মডিউলের সামারি। পরে হচ্ছে আমরা একটা শর্ট হোমওয়ার্ক থাকতে পারে অথবা কিছু এক্সারসাইজ থাকবে। যেহেতু এটা মোস্টলি থিওরিটিক্যাল একটা কোর্স, এখানে আপনাদের এঙ্গেজমেন্টটা প্র্যাকটিক্যাল বা এক্সারসাইজ গুলোর সাথে এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য আমার এই কিছু এক্সারসাইজ থাকবে রেগুলার। এখন আমরা একটু দেখি আইটিআর এর কোর্সের ভিতরে কি কি বলা আছে। অর্থাৎ কি কনসেপ্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট, এটা চ্যাপ্টার 2 তে বলা আছে। চ্যাপ্টার 2 তে যে টপিক গুলো ডিসকাস করা হয়েছে, ভ্যালু কো-ক্রিয়েশন। অর্থাৎ ভ্যালু বলতে আমরা কি বুঝি? আমরা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে পারসিভ বেনিফিট। এটা আমরা সবাই কম বেশি বুঝি ভ্যালু কি জিনিস, প্রত্যেকটা ভ্যালু। কিন্তু আইটিএল ভ্যালুর সাথে আরেকটা নতুন টার্ম নিয়ে এসেছে, যে ভ্যালু কো-ক্রিয়েশন। অর্থাৎ আপনি ভ্যালু বলতে আমরা যখন বুঝছি যে ইম্পর্টেন্স অফ সামথিং, যে কোনো কিছুর ইম্পর্টেন্সটা, আর ভ্যালু ক্রিয়েশন হচ্ছে আপনি একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে অ্যাজ এ সার্ভিস কনজিউমার হিসেবে কোনো প্রোডাক্ট নিলেন বা কোনো সার্ভিস নিলেন, নেওয়ার পরে সার্ভিস নেওয়ার ফলে এইটা কিন্তু সার্ভিস প্রোভাইডার একদিক দিয়ে বেনিফিট হচ্ছেন যে সে তার সার্ভিসটাকে ডেলিভার করতে পারলো। অ্যাজ এ কনজিউমার আপনি কিভাবে এটাকে ইমপ্রুভ করছেন বা কিভাবে আপনার এখানে ভ্যালু ক্রিয়েট হচ্ছে সেই জিনিসটাকে এইখানে কো-ক্রিয়েট করা হচ্ছে। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার এগ্রিমেন্ট অনুযায়ী আপনার যে সার্ভিসটা বা আপনার যে প্রোডাক্টটা দরকার সেটা অর্গানাইজেশন গুলোকে ডিজাইন করছে। অর্থাৎ মিউচুয়ালি ভ্যালু ক্রিয়েট করছে। মানে আগে যেটা ছিল ট্র্যাডিশনাল ভ্যালু ক্রিয়েশনের জন্য আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, সেটা যার কাছ থেকে নিলেন সার্ভিস প্রোভাইডার, সেই লাভবান হচ্ছে। বাট এখানে কি হচ্ছে যে সার্ভিস প্রোভাইডারও লাভবান হবে, সার্ভিস কনজিউমারও লাভবান হবে। অর্থাৎ কনজিউমার যে জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে প্রোডাক্টগুলো তাদের ডিমান্ড হচ্ছে, প্রোভাইডার ঠিক ওই ধরনের প্রোডাক্ট ডিজাইন করবে। এই জিনিসগুলো নিয়ে ডিটেইল ডিসকাশন করা হয়েছে এই চ্যাপ্টারে। তারপরে অর্গানাইজেশনের বেসিক ধারণা থেকে সার্ভিস প্রোভাইডারের কি কি ধরনের ক্রাইটেরিয়া আছে, সার্ভিস প্রোভাইডার কি কি করে তার সার্ভিসকে ইমপ্রুভ করতে পারে, সার্ভিস কনজিউমার কারা, সার্ভিসের স্টেক হোল্ডার কারা, এই জিনিসগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। প্রোডাক্ট এবং সার্ভিস, কি কি ধরনের প্রোডাক্ট আমাদের আইটি এনাবল সার্ভিসের সাথে রিলেটেড এবং কি কি ধরনের সার্ভিস আমরা পাই সেগুলো নিয়ে। সার্ভিস যখন আমরা একটা নিই তখন দুইটা পার্টি থাকে, একটা যেটা বললাম সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস কনজিউমার, তাদের ভিতরে একটা রিলেশনশিপ হয়, সার্ভিস রিলেশনশিপ। কিভাবে রিলেশনশিপটাকে ক্রিয়েট করা হচ্ছে সেই জিনিসগুলো। আরেকটা হচ্ছে ভ্যালুর ক্ষেত্রে কি কি হচ্ছে, আউটকাম কি, কস্ট, রিস্ক, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হয়। তো চ্যাপ্টার 2 তে এই জিনিসগুলো ডিটেইল ডিসকাস করা হয়েছে। 4 ডাইমেনশন মডেল যেটা আইটিএল এ 4 এ নিয়ে এসেছে, যে এখানে 4টা ডাইমেনশন। অর্থাৎ আমরা যখন অর্গানাইজেশনে কাজ করছি, দেখেন এর বাইরে সকল ধরনের কাজ অর্গানাইজেশন সার্ভিস গুলাকে এই ডাইমেনশনে আমরা পার্ট করে ফেলতে পারি। অর্থাৎ অর্গানাইজেশন এন্ড পিপল, অর্গানাইজেশন উইদাউট পিপল কাজ করতে পারবে না। আবার প্রত্যেক পিপল যখন কাজ করার জন্য তাদেরকে কোনো না কোনো অর্গানাইজেশনের আন্ডারে থাকতে হয়। তো এখানে রিলেশনশিপটা কেমন, তাদের কাজের ক্ষেত্রগুলা কি 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 ক্ষেত্রে তারা কাজ করতে পারে, তো এখানে ডিটেইল ডিসকাস করা হয়েছে। ইনফরমেশন এন্ড টেকনোলজি ডাইমেনশনে নতুন টেকনোলজি গুলা বা কি কি টেকনোলজি অর্গানাইজেশনের জন্য দরকার, এটার ইম্পর্টেন্স কি, এখানে কি কি পলিসি প্রসিডিউর, কি কি গাইডলাইন আছে, সেই জিনিসগুলোর একটা ওভারভিউ আছে এখানে। পার্টনার্স এবং সাপ্লায়ার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে পার্টনার এবং সাপ্লায়াররা কিভাবে নিজেদের ভিতরে আর কি এই সার্ভিসটা নিয়ে কাজ করবে। সার্ভিসে আপনি যখন একটা প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা পার্টনার থাকে, সাপ্লায়াররা থাকে, তো তাদের নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে এই ডাইমেনশনে এসে কি কিভাবে এটা চলবে বা কি কিভাবে কাজগুলো হবে। সব শেষ হয়েছে ভ্যালু স্ট্রিম এবং প্রসেস। অর্থাৎ আপনি যে
সার্ভিসটা দিচ্ছেন তার জন্য কি কি ভ্যালু ক্রিয়েট হচ্ছে, এবং এই ভ্যালুটা কি কি প্রসেস বা আপনার ভ্যালুকে ইমপ্রুভ করার জন্য, ভ্যালু স্ট্রিমকে আরো বেশি অ্যাক্সেসিবল করার জন্য যে প্রসেসগুলা, সার্ভিস প্রসেসগুলা ইমপ্লিমেন্ট করছেন সেইগুলো ডিসকাস করা হচ্ছে। এরপরে ভ্যালুর বাইরে যেটা, এই 4টা ডাইমেনশনের পরে আরো কিছু ফ্যাক্টর আছে, এখানে 6টা ফ্যাক্টর আছে। 6টা ফ্যাক্টরে আমাদের কিন্তু বিজনেসের উপরে বা এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই ইম্প্যাক্ট ফেলে। সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ আমাদের দেশের কথা যদি চিন্তা করি, কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের উপরে ডিরেক্টলি বলি আর ইনডিরেক্টলি বলি এটা পড়ে। ইকোনমিক ফ্যাক্টর, ওভারঅল ইকোনমি সেটা কোলাপস করলে অর্গানাইজেশন গুলো আসলে এখানে সাফার করে, এমপ্লয়িরা সাফার করে। ইকোনমিক্যাল ফ্যাক্টর থাকে, সোশ্যাল ফ্যাক্টর থাকে, টেকনোলজিক্যাল ফ্যাক্টর, রোবাস্ট টেকনোলজি চেঞ্জ যখন হয় বা টেকনোলজি ডিসরাপশন যখন হয় তখন আমাদের সার্ভিসের উপরে ইম্প্যাক্ট পড়ে। লিগ্যাল ফ্যাক্টর এবং সবশেষে যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো দেখেন, আমরা যে ধরনের সার্ভিস নিয়ে কাজ করি, যে ধরনের অর্গানাইজেশন গুলোতে কাজ করি, সব অর্গানাইজেশনগুলোকে এই 4টা ডাইমেনশনে কিন্তু আমরা পার্ট করে ফেলতে পারি। এবং এই যে এক্সটার্নাল ফ্যাক্টর 6টা, এক্সটার্নাল ফ্যাক্টর গুলা কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট করে সেই জিনিসগুলো এই চ্যাপ্টারে আসলে ডিটেইল ডিসকাস করছে। এর পরের চ্যাপ্টার আছে আইটিএল সার্ভিস ভ্যালু সিস্টেম। সার্ভিস ভ্যালু সিস্টেম এটা রিপ্রেজেন্ট করছে মেইনলি কিভাবে অনেক ধরনের কম্পোনেন্ট, ভেরিয়াস কম্পোনেন্ট এন্ড অ্যাক্টিভিটিস একটা অর্গানাইজেশনের ভিতরে কিভাবে একসাথে কাজ করবে যদি প্রত্যেকটা কম্পোনেন্ট এবং পিপল বা প্রসেস একটা লাইন ওয়েতে একটা কোলাবোরেটলি কাজ করতে পারে, তবেই একমাত্র ভ্যালু ক্রিয়েট হতে পারে আইটি এনেবল সার্ভিসের ক্ষেত্রে। তো এর আগে যেটা আছে, আমাদের একটা ডিজাইন করা আছে এখানে যে সার্ভিস ভ্যালু চেইনটা কিভাবে চলছে। প্রত্যেকটা সার্ভিসের জন্য হয় অপরচুনিটি থাকবে না, হলে ডিমান্ড থাকবে। উইদাউট অপরচুনিটি অর ডিমান্ড আমরা কিন্তু কোনো কাজ স্টার্ট করি না বা কোনো কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ যখন অপরচুনিটি বা ডিমান্ড থাকবে, সেইটা কিভাবে ভ্যালু ক্রিয়েট করছে সেইটার উপরে বেস করে এই সার্ভিস ভ্যালু চেইন এখানে ট্রিগার করবে। গাইডিং প্রিন্সিপাল, গভর্নেন্স, সার্ভিস ভ্যালু চেইন, প্র্যাকটিস এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এই কম্পোনেন্ট গুলো, অর্থাৎ 5টা কোর কম্পোনেন্ট আছে। যখন আপনার ডিমান্ড বা অপরচুনিটি থাকবে এবং সেখান থেকে আপনি কিভাবে ভ্যালু পাবেন সেইগুলা ক্রিয়েট করার জন্য এই কম্পোনেন্ট গুলো আপনাকে ইমপ্লিমেন্ট করছে। এরপরে গাইডিং প্রিন্সিপালে কি কি আছে? গাইডিং প্রিন্সিপালে আছে আপনি 7টা যে গাইডিং প্রিন্সিপাল আইটিএল ভার্সন 3 তে ইনক্লুড করা হয়েছিল, সেটা হচ্ছে স্টার্ট হোয়ার আর। অর্থাৎ আপনি যখন কোনো প্রজেক্ট শুরু করবেন বা আপনি কোনো কাজ শুরু করবেন, আপনি ঠিক কোথা থেকে কাজ শুরু করবেন, কিভাবে কাজ শুরু করবেন, আপনাকে এটা কিন্তু সবার আগে ভাবতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করি তাদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ঠিক কোন স্টেপ থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। তো আপনি যখন শুরু করলেন, এরপরে গাইডিং প্রিন্সিপাল হচ্ছে ফোকাস অন ভ্যালু। অর্থাৎ আপনি একটা প্রজেক্ট স্টার্ট করলেন, আপনার আলটিমেট লক্ষ্য ঠিক এই স্লাইডে যেটা, এই যে সব ডান সাইডে যেটা ভ্যালু ক্রিয়েট করা। অর্থাৎ আপনার ভ্যালুকে ফোকাস করে, অর্থাৎ অর্গানাইজেশনের কনটেক্সট বা গোলকে ফোকাস করে আপনাকে প্রজেক্টটাকে রোড ম্যাপ করতে হবে। এরপরে হচ্ছে প্রোগ্রেস আইটারেটিভলি উইথ ফিডব্যাক। অর্থাৎ আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করবেন, আবার ফিডব্যাক নেবেন, আবার কাজ করবেন। এটা আইটারেটিভ ওয়েতে আপনাকে ফিডব্যাক নিয়ে নেক্সট স্টেপে এগোতে হবে। তো এখানে একটা গাইডলাইন আছে, এই একটা গাইডলাইন। তারপর আছে কোলাবোরেট এন্ড প্রমোট ভিজিবিলিটি। একটা অর্গানাইজেশনে একাধিক টিম থাকে, একাধিক সলিউশন থাকে। এই টিমগুলোর সাথে আপনাকে কোলাবোরেটলি কাজ করতে হবে, কারণ সবাই আমরা ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টলি আসলে একটা টিম কাজ করতে পারে না। একটা টিম, বিজনেস টিমের উপরে আইটি টিম যেমন কোলাবোরেটলি কাজ করতে হবে, আইটি টিমের সাথেও বিজনেস টিমের কোঅপারেশন থাকতে হবে। অর্থাৎ আপনি কোলাবোরেটলি কাজ করবেন এবং আপনার যে কাজের ইমপ্রুভমেন্ট সেটা ভিজিবল হচ্ছে কিনা। অর্থাৎ আপনি যে প্রথমে ভ্যালু সেট করেছেন, এই ভ্যালু দিকে আপনি ভিজিবিলিটি ওয়াইজ আপনার আসলে কাজের টার্গেটের পৌঁছাতে পারছেন কিনা সেইটা কনসিডার করে কিন্তু আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। থিঙ্ক এন্ড ওয়ার্ক হলিস্টিক্যালি, আপনাকে প্রত্যেক কাজের স্টেপ আপনাকে ভাবতে হবে এবং হলিস্টিক ওয়েতে কাজ করতে হবে। সবশেষে কিপ ইট সিম্পল এন্ড প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমরা অনেক সময় অনেক ধরনের প্রবলেমে যখন পড়ি বা একটা আপনি প্রজেক্ট কমপ্লিশনের পথে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করতে হবে, আর অনেক সময় আমরা হয়ে হাইপার হয়ে যাই আমাদের প্রজেক্ট কমপ্লিট না হলে। অর্থাৎ সিম্পল ওয়েতে কিভাবে আপনি কাজটাকে কমপ্লিট করতে পারেন তার একটা ডিটেইল গাইডলাইন এই
6 নম্বর গাইডলাইনে দেওয়া হয়েছে, এবং সবশেষে অপটিমাইজ এন্ড অটোমেট। তো আপনার প্রজেক্টকে অপটিমাইজ করতে হবে এবং অটোমেশনের দিকে, যেহেতু আমরা আইটি এনাবল সার্ভিস, উইদাউট অটোমেশন আইটি এনাবল সার্ভিস কাজ করতে পারে না। আমাদের অটোমেটেড ওয়েতে আমাদের সার্ভিসটা কিভাবে ডেলিভার দেওয়া যায়, অটোমেটেড ওয়েতে আমাদের সলিউশনটা কিভাবে হতে পারে, এইটা হচ্ছে একটা মেজর চ্যাপ্টার। এটার উপর একদিনের ফুল ক্লাস থাকবে, এবং এখানে এই 7টা প্রিন্সিপাল আমাদের টোটাল একটা প্রজেক্ট কমপ্লিশন বলেন আর আপনার যে ডে টু ডে টাস্কে বলেন, এই প্রিন্সিপাল গুলো যদি আমরা ফলো করতে পারি, আমাদের কাজ কিন্তু আরো বেশি স্মুথ হয়ে যাবে। তো এটা নিয়ে ডিসকাস করা হয়েছে এখানে। সব শেষে আইটিএল ম্যানেজমেন্ট প্র্যাকটিস, যেটা আইটিএল ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ভিতরে দেখেন আমরা যে ধরনের প্রবলেম গুলো নিয়ে কাজ করি, যে ধরনের সার্ভিস গুলো নিয়ে কাজ করি, এখানে 34টা প্র্যাকটিস আছে। প্রত্যেকটা প্র্যাকটিসের ইন ডিটেইল আমাদেরকে পড়তে হবে, কারণ এই প্র্যাকটিস গুলাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল মেইন। এর আগে যেগুলো ছিল সেগুলো মোটামুটি থিওরিটিক্যাল। আমি কিছু কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যাল সিনারিও আপনাদের সাথে আলোচনা করব, বা আপনাদের কিছু প্র্যাকটিক্যাল কাজ দিব সেক্ষেত্রে। আর এখানে যেটা হচ্ছে যে কি কি ধরনের যেমন জেনারেল ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ভিতরে 14টা প্র্যাকটিস আছে, যেমন আর্কিটেকচার ম্যানেজমেন্ট, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে এই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট যে কোশ্চেন আসে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি এখন আইটির সাথে একদম কোলাবোরেটলি কাজ করতে হয়, এবং ইনফরমেশন সিকিউরিটি ইন্ডিপেন্ডেন্টলি আইটির উপর আইটি থার্ড আই হিসেবে ইনফরমেশন সিকিউরিটিকে ধরা হয়। তো প্রত্যেক অর্গানাইজেশনে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট কিভাবে হবে, এটা কিন্তু সেই 21 সালে যেটা ভার্সন 4 এ এসেছে তখন থেকে এই প্র্যাকটিস গুলো আইটিআই ডেভেলপ করে ফেলেছে। নলেজ ম্যানেজমেন্ট, মেজারমেন্ট এন্ড রিপোর্টিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে এখানে একটা টোটাল প্র্যাকটিস দেওয়া আছে। রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ রিস্ক গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে অ্যাকসেপ্ট করব অথবা মডিফাই করব অথবা মিটিগেট করব, রিস্ক ট্রিটমেন্ট কিভাবে হবে, সেই জিনিস ডিসকাস এখানে করা হয়েছে। সার্ভিস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, সাপ্লায়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যারা সাপ্লায়ার থাকে, সাপ্লায়ার ম্যানেজ কিভাবে করতে হবে, কোন কোন স্টেপে কি কি চ্যালেঞ্জ আছে, সেইগুলো নিয়ে এখানে ডিসকাস করছে। ওয়ার্কফোর্স এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট, স্পেশালি যারা এইচআর রিলেটেড কাজ করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট করবে, ওয়ার্কফোর্স যারা টিম লিড যারা দেন তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে, তারা কিভাবে টিমটাকে কোঅর্ডিনেট করবে, সেই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়েছে। এটা জেনারেল। এরপর সার্ভিস রিলেটেড যে প্র্যাকটিস গুলো, সার্ভিস ম্যানেজমেন্ট প্র্যাকটিস দেখেন এখানে আছে অ্যাভেলেবিলিটি ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালাইসিস, ক্যাপাসিটি এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট, চেঞ্জ কন্ট্রোল, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট, আপনার আইটি অ্যাসেট কি, কারা আইটি অ্যাসেট, ইন ডিটেল এখানে ডিসকাস করা হয়েছে। আইটি অ্যাসেটের ভিতরে পিপুল অ্যাসেট, তারপরে আপনার সফটওয়্যার অ্যাসেট, হার্ডওয়্যার অ্যাসেট, তারপরে ফিজিক্যাল অ্যাসেট, তারপর আপনার সলিউশন বেসড অ্যাসেট। এই ধরনের অ্যাসেট গুলা কিভাবে আপনি মনিটর করবেন, কিভাবে ট্র্যাক করবেন, তারপরে কিভাবে রেজিস্টার মেইনটেইন করবেন, তারপরে অ্যাসেট গুলাকে কিভাবে অ্যাসেস করবেন, সবকিছু এই আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট প্র্যাকটিসে আছে। মনিটরিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিভাবে মনিটরিং, বিশেষ করে সিকিউরিটি ক্ষেত্রে বা আইটি সার্ভিসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক লগ মনিটরিং করা, লগ এর ইভেন্ট গুলা অ্যানালাইসিস করা। এসআইএম সলিউশন যারা ইউজ করি তাদের আরো একটু আইডিয়া আছে। তো এইগুলোর উপরে কিভাবে প্রবলেম ম্যানেজমেন্ট, রিলিজ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা একটা সফটওয়্যার ফার্মে যারা বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কাজ করি, তারা আমরা যখন কোনো সফটওয়্যার পাবলিশ করব, রিলিজ করার সময় বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো প্রজেক্ট রিলিজ করার সময় আমরা কিভাবে কি কি বিষয়গুলো খেয়াল করব, এই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়েছে। সার্ভিস ক্যাটালগ ম্যানেজমেন্ট, সার্ভিস কনফিগারেশন ম্যানেজমেন্ট, সার্ভিস অপরচুনিটি কন্টিনিউটি ম্যানেজমেন্ট, সার্ভিস ডিজাইন, সার্ভিস ডেস্ক, অর্থাৎ আমরা হেল্প ডেস্ক বলি বা সার্ভিস ডেস্কে যারা কাজ করি তাদের আসলে প্রায়োরিটি কেমন বা তারা কিভাবে তাদের সার্ভিস কাজ করবে। তারপর এসএলএ ম্যানেজমেন্ট, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যেটা সার্ভিস লেভেল ম্যানেজমেন্ট। তারপরে সার্ভিস রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা যে এসএলএ করি আমরা অনেকে, এখানেও কিন্তু এসএলএ রিলেটেড ডিসকাশন এখানে ডিটেইল করা আছে। সার্ভিস ভ্যালিডেশন এন্ড টেস্টিং। এরপরে হচ্ছে টেকনিক্যাল ম্যানেজমেন্ট করে ডিপ্লয় ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এন্ড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, সবশেষে সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট। এই 34টা ম্যানেজমেন্ট এখানে যা এক্সামের জন্য 34টাই অ্যাপ্লিকেবল না, এক্সামের জন্য এখান থেকে আবার একটা পার্ট আছে, বাট আমরা যখন কোর্স করব আমরা সবগুলাই ডিসকাস করব ইন ডিটেল। তো এটাই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশনের মূল যে থিম। আমি আপনাদের ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি কি কি এই সলিউশন আমাদের এই কোর্সের ভিতরে থাকবে, কোর্সের ভিতরে কি কি পড়ানো হয়, কি কি ওয়েতে পড়ানো হবে, সেই জিনিসগুলা। এরপরে আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আমার কাছে প্লিজ আপনারা আমাকে বলতে পারেন।
স্যার খুব আমি সহজ। একটা ছোট প্রেজেন্টেশন দিব, তারপরে আর কি ছোট 4-5 মিনিটের, ওকে, এরপরে কোশ্চেন আনসারটা নেই। দ্যাটস গুড। হ্যাঁ প্লিজ। কোশ্চেন আমার কাছেও থাকবে তো, একসাথে নেই। জি জি জি, সেটা বেশ ভালো হয়। জি, তাহলে আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার অফ করে দিলে আমি স্ক্রিন শেয়ার অন করছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। ভাই অনেকেই পরে জয়েন করেছেন, চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। এটা মূলত এই যে আমাদের যে স্লাইড গুলো থাকবে প্লাস হচ্ছে রেকর্ডিংটা, এটা দেওয়ার জন্য। সো যারা এখনো রেজিস্ট্রেশন করেনি ওটা করে দিয়েন, মানে অনেকে হয়তো পরে জয়েন করেছেন, তারা আসলে তখন ওই রেজিস্ট্রেশন লিংকটা থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা পেলে দিয়ে দিব আর কি। সো ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে ইমরান হোসেন বলছিলাম। সো স্যার থাকবেন আপনাদের কোর্সের টিচার হিসাবে, আর আমি থাকবো আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসাবে। কোর্সে আপনাদের যত ধরনের প্রবলেম আছে সবকিছুর স্যারের সাথে আমি খেয়াল রাখবো। সো অনেকেই প্রশ্ন করেছেন স্যারকে যে আসলে আইটিএল কোর্স কি, বা একটা ভাই কোশ্চেন করেছেন আইটিএল কেন করবো। দেখেন, ডে টু ডে অপারেশনে আমরা আইটি কিন্তু অনেক সার্ভিস দিই, কিন্তু আমাদের যেটা প্রবলেম হয় যে কোন সার্ভিসটা কিভাবে দিব সেটা আমরা জানি না। ধরেন আমরা প্রচুর কাজ করি, বাট ম্যানেজমেন্টকে বলতে পারি না যে আইটি কি কাজ করে। একটা মজার ইনসিডেন্ট বলি। ধরেন আপনার অফিসে সব সিস্টেম ভালো চলতেছে, তখন ম্যানেজমেন্ট কোশ্চেন করে যে তাহলে আইটি কি কাজ করে। আবার ধরেন সিস্টেমে কোনো একটা প্রবলেম হলো, চলতেছে না, তখনও কোশ্চেন করে যে আইটি কি কাজ করে। তো ইন্টারেস্টিং ফ্যাক্টর। তো আইটি কিন্তু অনেক কাজ করে। সো এই সার্ভিসগুলোকেই একটা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে নিয়ে আসছে মূলত এই আইটিএল কোর্সের মাধ্যমে, যে আপনি কোন সার্ভিস কিভাবে দিবেন, কোন সার্ভিসে কি ভ্যালু অ্যাড করতে পারবেন, কোনটার পরে কিভাবে করা উচিত, সিকিউরিটি সার্ভিস কিভাবে দিবেন, নেটওয়ার্ক সার্ভিস কিভাবে দিবেন, সিস্টেম সার্ভিস কিভাবে দিবেন সেটা। এবার ধরেন আপনার আইটির অনেক অ্যাসেট আছে, আপনার সার্ভার আছে, ডেস্কটপ কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, প্রজেক্টর আছে। সো নানান এই অ্যাসেট গুলাকে আপনি কিভাবে সাজাবেন, এটা ডিপ্রিসিয়েশন কি হবে। সো এরকম অনেক কিছু আসলে আইটিআইএল হচ্ছে মূলত যারা আইটি নিয়ে আমরা কাজ করি, তারা সার্ভিস কত সুন্দরভাবে দিতে পারি। আমি বাংলাদেশের যেমন স্যার একটা খুব স্বনামধন্য ব্যাংকে আছেন, এছাড়া বাংলাদেশের আমি অনেক বড় বড় কোম্পানি জানি তারা এখন আইটিআইএল এর মাধ্যমে অনেক কিছু শিফট করে ফেলতেছেন। ইভেন অনেক ভালো ভালো সফটওয়্যারও চলে আসছে, সার্ভিস ইঞ্জিন, ম্যানেজ ইঞ্জিন, এই টাইপের সফটওয়্যারও চলে আসছে। পুরো আইটিআইএল এর অপারেশন গুলোকে সফটওয়্যারে কনভার্ট করে ফেলছে, তারা ওয়েব পোর্টালে কনভার্ট করে ফেলছে। ঠিক আছে। সো এবং দেখবেন যে ইন ফিউচার প্রচুর আইটিআইএল এর জব সার্কুলার হবে দেশে, দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরে তো মাস্ট। কালকে একজনের সাথে কথা হচ্ছিল যে জার্মানিতে ওনাদের বলেই দিছে কেউ যদি আইটি সার্ভিস ম্যানেজার হয় তাকে অবশ্যই আইটিএল সার্টিফিকেশন লাগবে, এবং আইটিএল মাস্ট। কারণ হচ্ছে সে আসলে ইনডেপথ নলেজ কতটুকু সেটা জানার জন্য। কারণ আইটিএল হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছুকেই কোলাবোরেট করে। সো আমাদের এই কোর্স হচ্ছে আইটিএল 4 ফাউন্ডেশন, এটা অ্যাকচুয়ালি আইটিএল এর ভার্সন 4। এই কোর্সটা আসলে 20 ঘন্টা, বাট আমরা আসলে এমন না যে 20 ঘন্টায় লিমিটেড করব। আর দেখা যাবে যদি আপনাদের প্রয়োজন হয় একটা দুইটা ক্লাস এক্সট্রা লাগে, সেটা কখনোই স্যার না বলবেন না। বা আপনাদের যদি দুই একটা টপিক এমন থাকে ধরেন কেউ ইউজ করতেছেন বা তার জানার আগ্রহ আছে, স্যার এটা দেখাই দিবেন। কারণ স্যার কিন্তু তার পরিচয়টা অত ডিটেলসে দেয় নাই, বাট আপনারা যদি তার ভিডিও শুরুতে দেখেন, স্যার কিন্তু আইএসও, তারপরে সিকিউরিটি প্লাস হচ্ছে আইটিএল সব বিষয়ে দক্ষ, এবং উনি সবগুলোই ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনার। বাট উনি হয়তো বা নিজের পরিচয়টা অত দিতে মানে ইয়ে বোধ করেন নাই, এই জন্য দেয় নাই। সো স্যার কিন্তু অন্যান্য বিষয়ে আপনাদেরকে হেল্প করবে, টিপস অন্তত দিতে পারবে যে হ্যাঁ আপনি সাপোজ আপনার অর্গানাইজেশনে একটা আইএসও করতে চাইতেছেন, সো এইভাবে করতে পারেন। সো এই অনেকগুলো টিপস স্যারের কাছ থেকে আপনারা পাবেন। আর আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে 26শে নভেম্বর। সো আজকে বুধবার, নেক্সট বুধবার থেকে শুরু হবে। আর আমাদের এই ক্লাসটা হবে সপ্তাহে 2 দিন, সোমবার আর বুধবার। সো সোমবার আর বুধবার রাত 9টা থেকে 11টা, আর আমরা পুরো ক্লাসটাই হচ্ছে রেকর্ড করব। সো এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমাদের কাছে কেন। দেখেন, আপনি এখন তো আসলে ঘরে ঘরে ট্রেনিং সেন্টার, বাট সমস্যা যেটা হয় এই যে একটা সিনারিও আপনারা পাইলেন না যে আইটিএল একটা সময় বলছে যে আপনাকে আর এক্সাম দিতে হবে না, সো আপনি দিছেন শেষ। বাট আপনাকে যেটা করতে হইতেছে সেটা কি, আপনাকে কিন্তু এখন আইটিএল 4-এ আইসা আপনাকে 3 বছর 3 বছর পর রিনিউ করতে হইতেছে, বা কিছু একটা পেমেন্ট করে ওই সার্টিফিকেশনের মেয়াদটা ঠিক রাখতে হইতেছে। সো দেখা যায় আপনি যদি ইন্ডিভিজুয়াল বা এমন কোনো প্রতিষ্ঠানে করেন যে আপনি যদি কোনো সাপোর্ট না পান, বাট আপনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সাপোর্ট পাবেন। আমাদের মুকুল ভাই প্লাস আমি, আমরা লাস্ট 10 বছর বিভিন্ন ট্রেনিং সেন্টারে কাজ করছি এবং ট্রেনিং ইন্ডাস্ট্রির সাথেই আছি।
প্লাস আমিও একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে কাজ করি, আইটি সার্ভিস নিয়ে কাজ করি। সো আইটি সার্ভিস রিলেটেড অনেক কিছুর হেল্পও আমার কাছ থেকে পাবেন। সো স্যারের এক্সপিরিয়েন্স তো আমি শেয়ার করেছি যে স্যার আপনার অনেক এক্সপিরিয়েন্স একজন ট্রেডার, এবং 2 ইয়ার্স আমরা একটা রিপিট ফ্যাসিলিটি রেখেছি। ধরেন আইটিএল 4 এরই কোনো একটা ভার্সন চেঞ্জ হলো, নতুন কোনো টপিক আসলো, সো আপনারা 2 বছরের মধ্যে এই কোর্সটা করতে পারবেন। ইভেন যদি ভার্সন 5ও আসে, তো 2 বছরের মধ্যে আপনারা এটা পাবেন। আর আমরা ফুল ক্লাসটা রেকর্ড করবো এবং আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো। রেকর্ডিং এর কারণ হচ্ছে অনেকে হয়তো বা আসতে একটু লেট হবে বা দেখা যাবে অসুস্থ, জয়েন করতে পারতেছেন না, সো রেকর্ড দেখেও আপনি ক্লাস করে পরে ক্লাসে জয়েন করতে পারবেন। আর আমরা যেটা করবো, একটা কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট দিয়ে দিব। সবাই তো আর ভেন্ডর সার্টিফিকেট দিবেন না, অ্যাটলিস্ট আপনি আপনার এইচআর কে বা আপনার ডিপার্টমেন্ট হেড কে বলতে পারবেন যে আমি একটা কোর্স করছি, এই কোর্সটা করছি। এবং আমাদের কোর্সটা কিন্তু ফুললি আইটিআইএল যেভাবে সাজেশন করে, পিপল স্যার যেভাবে সাজেশন করে সেইভাবেই আমরা করছি, যে ওরা যেভাবে সাজেশন করে। হ্যাঁ, আমরা আরেকটু ইলাবোরেশন রাখছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। প্লাস স্যার যেটা বললেন, স্যার তো ভেন্ডর এক্সাম প্রিপারেশনে হেল্প করবেনই, প্লাস আমরা আপনাদের ভেন্ডর এক্সামের সব ব্যাপার, রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট, সব কিছুর ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করব। নর্মালি আমাদের এই কোর্সটা আসলে 15,000 টাকা থাকে, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে এই কোর্সটা রেখেছি হচ্ছে 5,999 টাকা। বেসিক্যালি এটা হচ্ছে 6,000 টাকা। এবং পেমেন্ট মেথড আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যেভাবে কনভিনিয়েন্ট হয় সেভাবেই দিতে পারবেন। সো আমাদের এইটার কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আর স্যার একবার এক্সাম নিয়ে বলেছেন, তারপর আমি একবার রিপিট করি, অনেকে হয়তো পরে জয়েন করেছেন। সেটা হচ্ছে যে কোশ্চেন হবে 40টা এবং পরীক্ষাটা হবে 1 ঘন্টা, মানে 60 মিনিটের। সো এটা হচ্ছে অনলাইন বেস, প্রক্টর বেস এক্সাম হবে, সবই মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স এই টাইপেরই হয়। এখন এক্সাম ফিটা আসলে ভ্যারি করে। এক্সাম ফিটা কেন ভ্যারি করে? ভাউচার আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি 15 দিন বা 1 মাসের মধ্যে পরীক্ষা দিব, খুব ইনস্ট্যান্ট পরীক্ষা দিব, তখন আপনি অল্প টাকায় দিতে পারবেন। বাট অনেকে যেটা করে যে ভাই আমি এখন রেজিস্ট্রেশন করে রাখতে চাই, বাট আমি পরীক্ষা দিব 6 মাস পরে, সো তখন আমাদেরকে ভাউচারের দামটা বেশি দিয়ে কিনতে হয়। মানে ভাউচারে যদি আমরা মেয়াদ বেশি চাই, তখন আমাদের যেটা করতে হয়, সেক্ষেত্রে এটার আপনার কস্টিং চলে আসে প্রায় 36 থেকে 38,000, অলমোস্ট 40,000ও চলে আসে অনেক সময়। আর আপনি যদি ইনস্ট্যান্ট পরীক্ষা দেন, তখন আমরা 30 থেকে 32,000 এরকম একটা রেঞ্জে এক্সাম ভাউচার ইনস্ট্যান্ট অ্যারেঞ্জ করে দিতে পারবো। ধরেন আপনার প্রিপারেশন শেষ, এদিকে পড়াশোনা শেষ, আপনি ফুললি দেখতে পারলেন না আমি পরীক্ষা দিব, সো আপনি ওইভাবে দিলে তখন কস্টিংটা কমে আসে। সো এইভাবে আসলে ভাউচারটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। মাঝে মাঝে আমাদের আরো ডিসকাউন্ট ভাউচারও থাকে, সো আপনারা যোগাযোগ করলে সেটাও আমরা যদি পাই, আমরা যতটুকু পারি আপনাদেরকে এই ব্যাপারে, এক্সামের ব্যাপারে হেল্প করবো, প্লাস টার্মস বা আদার কোশ্চেন টোশ্চেন যেভাবে হেল্প করা যায়। আর এইখানে আসলে আমাদের 7i কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে নক করলে আমাদেরকে পাবেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে নক করলে আমাদেরকে পাবেন। সো এইটাই ছিল আমার একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন। এখন আপনাদের যে কোনো টাইপের কোশ্চেন করতে পারেন, যে কোনো টাইপের, স্যারের কাছে বা আমার কাছে যে কোনো ধরনের আপনাদের কোশ্চেন করতে পারেন। আর একটা জিনিস আমি একটু অ্যাড করি যে এখন আইটিএলটা এখানে 5 বছর আগেও আমাদের দেশে যেভাবে ইম্পর্টেন্ট ছিল বা অর্গানাইজেশন গুলো চাইতো, এখন কিন্তু আরো বেশি চাচ্ছে, কারণ এআই ছাড়া এখন অর্গানাইজেশন গুলো চলতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা অটোমেশনের সাথে এআই ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এআই সার্ভিস এর জন্য আপনার আইটিএল এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর এক্সট্রা ক্লাসের ব্যাপারে ভাই একটা বললেন, তো আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স থেকে বলি যে অনেক সময় অনেক পার্টিসিপেন্টের প্রয়োজন হয় যে আমাদের এই টপিকটা শুধু এই একটা নির্দিষ্ট টপিকের উপরে আমাদের আরেকদিন আধা ঘন্টার একটা ক্লাস বা অতিরিক্ত একটা ক্লাস, এটা কিন্তু আমাদের নেওয়াই লাগে নর্মালি। আমাদের টার্গেট থাকে যে আপনাদেরকে নলেজটা আমরা পুরোপুরি দিতে পারছি কিনা, অর্থাৎ সেখানে কোনো গ্যাপ রাখা যাবে না। আর এক্সামের ব্যাপারে এটুকু নিশ্চয়তা আপনারা নিতে পারেন, আপনাদের এখানে কোনো টেনশন নেই যারা এক্সামের প্রিপারেশন নেবেন। আর যেহেতু আমি আইএসও ট্রেনিং করাই, তো আমার একটা জিনিস লাস্ট ট্রেনিং গুলাতে হয়েছে যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা আইএসও থেকে আমি কিছুটা ইনকর্পোরেট করে আর একটু কিভাবে ভিজুয়ালাইজ করে আপনাদেরকে ইনপুট দেওয়া যায় সেটা একটু চেষ্টা করি। তো এটাই ছিল মূলত আমার দিক দিয়ে। কোনো কোয়েরিজ থাকলে ভাইয়ের কাছে, আমার কাছে আপনারা করতে পারেন। আছে, সবই বুঝলাম, কিন্তু কথা হচ্ছে 7 আইজ এর বেশিরভাগ কোর্সটাই হচ্ছে সোমবার এবং বুধবার। এটা একটা প্রবলেম হয়ে যায়, কারণ আমি দেখা যাচ্ছে 7 আইজ আর একটা কোর্সের সাথে ইনভলভ আছে। এখন এটাও যদি সেম শিডিউলে পড়ে, দেন তো একটা প্রবলেম হয়ে যায়। আসলে ম্যাক্সিমাম না, আমাদের কোর্স আমি যদি শেয়ার করি, মিক্সই আছে, বাট সামহাও আপনি যে কোর্সগুলো চাচ্ছেন সম্ভবত ট্রেনার গুলো সোমবার বুধবার
শিডিউল দিছে আর কি, বুঝতে পারছেন? জি আসলে বুঝতে পারছি, এর ভাইয়ারা তো আগেও আমি আমাদের কাছ অনেক থেকে করছি। আগে ট্রেনিং ডেট নিয়ে নাই আমাদের। আবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সোম আর বুধে আমি একটু কমফোর্ট ফিল করি, তো সেক্ষেত্রে আমি হয়তো ভাইয়াকে এভাবে দিয়েছিলাম। আনফরচুনেটলি আপনার দুইটা কোর্সই হয়তো একই দিনে পড়ে গেছে, এটা ইয়ে তো সমস্যা নেই। 7i তো যাত্রা শুরু করেছে একটা হ্যাঁ, নতুন আপনি আমাদের ইয়ে সাথে নিয়ে। আর কোন কোর্সের কথা বলছিলেন? সম্ভুত, সম্ভুত তো তো উইন্ডোজের কোর্সটা হচ্ছে উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভারের কোর্স আছে, জি জি। একটা ওটা তো মানে আপনার রবি মঙ্গল বুধ বোধ হয়, আর একটা হচ্ছে শনি সোম, দুইটা ব্যাচ। আচ্ছা, ইমরান ভাইয়ের কাছে আমি একটু কোশ্চেন করব। সেটা জি, বললেন যে আপনারা 2 বছরের মধ্যে রিপিট করতে পারবো, সেটা হচ্ছে কয়বার করতে পারবো? যতবার কোর্স হবে ততবার করতে পারবেন ভাইয়া। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার, কোর্স আর এক্সাম আমি যদি একবারে পেমেন্ট করি তাহলে সেক্ষেত্রে মানে কত টাকা আসবে? আচ্ছা, এটা আমি কিন্তু একটু ক্লিয়ার করছি যে ভাইয়া, এক্সাম পেমেন্টটা আপনি যদি এমন চিন্তা করেন যে না ভাই আমি এখন টাকা দিব, আমি 6 মাস পরে পরীক্ষা দিব, বিষয়টা বুঝেন। নর্মালি সব এক্সামের ক্ষেত্রে এইখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, আগে টাকা নিলে কস্ট কম, বাট আইটিএল এর ভাউচারই একমাত্র এই ঝামেলা, আপনি আগে টাকা দিলে কিন্তু আপনার কোনো লাভ নাই। এর থেকে বেটার আপনি যদি প্রিপারেশন নিয়ে যখন এক্সাম দিবেন তখন যোগাযোগ করেন, তাহলে 15 দিন বা 1 মাস সময়, তখন আপনি কম টাকায় পাবেন, তখন হয়তো 28, 30, 32 এই রেঞ্জ অ্যারেঞ্জ করে দিতে পারবো। বাট কিছু কিছু মানুষ এটা করে কেন, যে অনেকের একটা প্ল্যান থাকে যে না আমি আগে, মানে অনেকের কোর্স এরকম ভাবেই শুরু করে দেন, আমি এক্সাম দিবই, সো আমার 5,000 টাকা বেশি যাক, 2,000 টাকা বেশি যাক, কোনো ব্যাপার না, আমি 6 মাস পরে অমুক ডেটে পরীক্ষা নিব, আমি আজকে থেকে পড়াশোনা শুরু করলাম, সো আমি ভাউচার কিনে রাখলাম, বুঝতে পারছেন? সো আইটিএল আসলে আগে ভাউচার কিনলে ভাই আপনার লাভ নাই। সো সরি আপনি, ভাই, আমার আমার একটু নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, আমি আসলে মাঝখানে কথাটা শুনি নাই। আসলে কত আচ্ছা, টাকা লাগবে একটু? না আমি ওইটাই ক্লিয়ার করতেছিলাম যে ভাই ধরেন আপনি যদি মানে ইনস্ট্যান্ট পরীক্ষা দেন, যে ভাই আমি 1 মাস পরে পরীক্ষা দিব, কোর্সের 1 মাস পরে, তাইলে হয়তো এটা আপনি 30-32-এর মধ্যে পাবেন। কিন্তু আপনি যদি বেশি সময় নেন, যে ভাই না আমি 6 মাস পরে পরীক্ষা দিব, আমি এখন ভাউচার কিনলাম, তখন এটার কস্টিং পড়বে 38,000। এইটা দেখা যায় যে সব সময় উল্টা হয়, যে আপনি দেরিতে পরীক্ষা দিলে কস্টিং কম ভাউচারের, বাট আইটিএলই উল্টা, আইটিএল আপনি যদি ভাউচারের মেয়াদ দীর্ঘায়িত করেন তখন এই কস্টিংটা আরো বাড়ে। আচ্ছা, সেক্ষেত্রে আমি তো দেখলাম 7 আইস হচ্ছে আপনাদের হচ্ছে পিপল সার্কেল আপনার হলো নমিনেটেড আর কি ভেন্ডর। তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ইয়া নেই, ডিসকাউন্ট বা কোনো ভাউচার নেই? ডিসকাউন্ট ভাউচার হয় কি ভাইয়া, ধরেন আমরা পাই, ধরেন এরকম যে ধরেন 15 দিন, সামনে 15 দিনের জন্য পাই, তখন আমরা যেটা করি, ধরেন আমরা 10টা ভাউচার পাইলাম বা 5টা ভাউচার পাইলাম, ধরেন 50% ডিসকাউন্টে, তখন আমরা গ্রুপগুলোতে জানাই দিই যে ভাই আমরা এই ভাউচার পাইছি, বাংলা টাকা এত টাকা আসবে, তো আপনারা কেউ যদি পরীক্ষা দিতে চান পরীক্ষা দিতে পারেন, বুঝতে পারছেন? মানে এটা হলো মানে সব সময় হয় না, সাময়িক টাইমে মানে। সাময়িক টাইমের জন্য, মানে ওরা ধরেন এরকম হয় যে ধরেন সাপোজ যে আপনি দেখবেন না দারাজ 11/11 অফার, আপনি একদিনের জন্য কিনলে এই ডিসকাউন্ট, ওরা যেটা করে কি ধরেন ব্ল্যাক ফ্রাইডে অফার দেয় বা বিভিন্ন অফার দেয়, সো অফারগুলো আমরা কি করি তখন 5টা বা 10টা ভাউচার কিনে রাখি, কিনে তারপর ওইটা আমরা ওইভাবে ম্যানেজ করি আর কি। কারণ যারা এক্সাম দেওয়ার তারা তো ধরেন একটা প্রিপারেশন নিয়ে রাখে ভাই, তারপরে আপনি যখন ওরকম সুযোগ পায় তখন পরীক্ষা দেয়। আর ধরেন কিছু কিছু মানুষের এমন হয়ে যায় যে না পরীক্ষা দেওয়াটা জরুরি, যেমন আমার সাথে গতকালকে একটা ভাই যোগাযোগ করতেছিল যে উনি জার্মানিতে থাকে এবং উনি হচ্ছে আইটি সার্ভিস ডেলিভারি গুলো নিয়েই দেখে, এখন ওনার কথা হইতেছে ভাই কস্টিং ফ্যাক্ট না, আমার এক্সাম দিতে হবে, সো উনি কিন্তু আর ওই ডিসকাউন্ট ভাউচারের জন্য বসে থাকতেছে না, উনি কিন্তু পরীক্ষা দিয়ে দিবে। বা বাংলাদেশে এরকম আছে, যেমন মাঝখানে আমাকে এক আড়ং এর ভাই নক করলো যে ভাই আমার তো আসলে আমার কোম্পানি আইটিএল এর উপর ফুললি ডিপেন্ডেন্ট হচ্ছে, সো আমার আইটিএলটা করতে হবে, সো আমার পরীক্ষাটা দিতে হবে। সো এরকম সিচুয়েশন আসলে তো আর ডিসকাউন্টের জন্য বসে থেকে লাভ নাই, কিছুদিন তখন আগে দিয়ে দিতে হয় আর কি। ইমরান ভাই, জি কিছুদিন আগে আমার এক জুনিয়র, ইউনিভার্সিটির জুনিয়র, ফোন জি। দিচ্ছে, ভাই এরকম আপনি তো কোর্স করান, আমি নতুন জবে জয়েন করছি, আমাকে বলছে 1 মাসের ভিতরে আইটিএল করে ফেলতে। এখন কোনো ট্রেনিং একাডেমিতে এই মুহূর্তে কোর্স অফার করতেছে না। হুম, আপনি আমাকে একটু দেখা টেকা দেন, আমি পরীক্ষা দিব, মানে এরকম কিছু রিকোয়ারমেন্ট আসে মাঝে মাঝে। আচ্ছা, আচ্ছা। জি জি আসে। তবে ভাই আমরা একটু এনশোর করতে পারি যে আমরা এক্সাম থেকে প্রফিট করতে চাই না, আমাদের আসলে এক্সামটা আসলে কোর বিজনেসের জায়গাও না। সো আপনার যদি জাস্ট একটু আমাদের মুকুল ভাইয়ের সাথে কোঅর্ডিনেট করে রাখেন যে ভাই আমি কম টাকা আইটিএল পরীক্ষা দিতে চাইতেছি, আপনি কাইন্ডলি অ্যারেঞ্জ করে দিন, উনি নিজে থেকেই তখন যতগুলো আমাদের মানে ওয়ে আছে নক করার, সো আমরা নক করি, দেখা যায় যে
আমাদের এমনও হয়েছে যে বাল্ক একটা ব্যাচের স্টুডেন্টরা কোয়েরি করছে যে ভাই আমরা এরকম 4-5 জন পরীক্ষা দিতে যাব। পরে আমরা তাদেরকে মেল দিছি যে আমাদের এরকম 5টা স্টুডেন্ট পরীক্ষা দিবে এই সার্টেন টাইমের মধ্যে, সো কাইন্ডলি আমাদের ভাউচার দেন। দেখা যায় যে 40%, 30%, মানে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় বিভিন্ন এক্সামে। তখন আমরা এই ফোর্সটা করতে পারি যে এরকম 5টা কোয়েরি আসছে, ধরেন আপনার মতো তো আরো অনেকে কোয়েরি করে, অনেকে কোর্সে আগে বা অন্য জায়গায় করছে তারাও এক্সামের জন্য, তখন আমরা একসাথে ফোর্স করতে পারি যে ভাই আমাদেরকে এই একটু ডিসকাউন্ট দিয়ে, হাইস্ট ডিসকাউন্ট দিয়ে আর কি ভাউচার দেন। সো আচ্ছা ভাই, আরেকটা আপনার কি যখন প্রিপারেশন করবো তখন কি ডাউন্স প্রোভাইড করবেন? জি জি, ডাম্পস প্রোভাইড করবো। জি ভাই, থ্যাংক ইউ। আর আমার দিক থেকে আরেকটা জিনিস, যারা সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নেবেন, কোর্স কমপ্লিট করার যত দ্রুত সম্ভব আপনি পরীক্ষা দিলে আপনার জন্য আরো বেটার হবে। আমি সবসময় সাজেস্ট করি 1 উইকের ভিতরে দিয়ে দিতে। না দিলেও সমস্যা নেই, বাট দিলে একদম মানে গরম গরম যে বিষয়টা তো বললেনই, যে আসলে রেজিস্ট্রেশন করলে। তো ভাইয়া গরম গরম না দিলে আসলে হয় না। আমি আসলে অ্যাটিটিউড 2বার করছি, করার পর আমি পরীক্ষা দিতে পারিনি, জাস্ট খালি একটু এই আলসেমির কারণে। তো রাইট। এবার আমি আইটিএল ফুল চিন্তা ভাবনা করছি যে একবারে শেষ করবো। ঠিক আছে মুশফিক ভাই, আপনি জাস্ট আমাদের মুকুল ভাই টাচে থাকেন, উনি যতটুকু ডিসকাউন্টের সম্ভব আপনার এক্সাম ব্যবস্থা করে দিবে। আর এবার আপনি এমন ভাবেই করেন যে না এবার যেন মিস না হয়। ভাই এটা কি আমরা ঘরে বসে দিতে পারবো পরীক্ষা? ঘরে বসে দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটু ব্যাপার কি হ্যাঁ, মানে আপনার ওই এনভায়রনমেন্টটা লাগবে আর কি। হ্যাঁ। এনভায়রনমেন্ট বলতে কি, এক্সামটা তো এখন ওয়ান ভিউর মাধ্যমেই দেওয়া যায়। জাস্ট আপনার একটা রুম লাগবে, মানে ক্লোজ ডোর রুম, হুম হুম। আপনার ইন্টারনেট কানেক্টিভিটিটা ভালো লাগবে, আর আপনার ওয়েব ক্যাম লাগে আর কি। বেসিক্যালি ওরা রুমের সব জিনিসটা দেখতে চায়। সো আপনার যদি বাসায় একটু ইন্টারনেট স্পিড ভালো থাকে, একটা আটকানো রুম থাকে, তাহলে আপনি বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন। বা আপনাদের এখানে এসে তো দিতেই পারবো না? হ্যাঁ, আমাদের এখানে দিতেই পারবেন। আচ্ছা আচ্ছা। এক্সামের আগে আমি তো লাস্ট ক্লাসটা একটা এক্সাম নিব, আর আরেকটা এক্সাম আমি ওপেন করে দিই, যেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। এটা আপনারা হচ্ছে কনভেনিয়েন্ট টাইমে, নিজের কনভেনিয়েন্ট টাইমে আপনারা বাসায় বসে যে কোনো সময় ওখানেও ফুল অ্যাকসেপ্ট করছেন থাকে, ওইটা নিজেদের মতো করে দেওয়া যায়। আরেকটা হচ্ছে সবশেষে নিজেদের একটা নিই। দুইটা এক্সাম আমি কন্ডাক্ট করি আর কি। আর কারো কোনো কুইরিজ যদি থাকে আপনারা একটু বলবেন, জাস্ট আমরা। আইটিআইএল কি আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে কি কাজ করবে? প্রজেক্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস নিয়ে আইটিএল একটা মেইন 34টা প্র্যাকটিসের ভিতরে একটা প্র্যাকটিস আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সেখানে আপনার ইন ডিটেল প্রজেক্ট, আপনার পিএমপির মতো অত, পিএমপি তো ফুল একটা কোর্স, আর এটা হচ্ছে একটা কোর্সের একটা পার্ট। বাট আপনার ওভারঅল আইডিয়া যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য লাগে, প্রজেক্ট ইনিশিয়েশনের ক্ষেত্রে থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত, তো আপনার একটা ওভারঅল আইডিয়া এখানে আছে। স্যার আমি যদি একটু অ্যাড করি, আমি পিএমপি সার্টিফাইড, জি জি। পরীক্ষা দিছি। সো পিএমপি তে তো ভাস্ট আর কি, বুঝছেন। পিএমপি তে তো আপনি যদি চিন্তা করেন ওইখানে কিন্তু এখন অ্যাজাইলটাই বেশি। সো এইখানে আসলে অ্যাজাইলের ব্যাপারটা নাই, বাট আপনি পিপল, প্রসেস, রিস্ক ম্যানেজমেন্ট, যদি পিএমপির একটা চ্যাপ্টার রিস্ক ম্যানেজমেন্টের কথা চিন্তা করেন, সো রিস্ক ম্যানেজমেন্টের অনেক কিছু আইডিয়ালে আসবে। কিন্তু পিএমপিতে তো আসলে আর একটু বেশি ভাস্ট আর কি। পিএমপিতে ধরেন আহ দেখা যাচ্ছে যে ওইখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট জিনিসগুলো বেশি, আর এইখানে হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট জিনিসগুলো বেশি। সার্ভিস ম্যানেজমেন্ট এখানে অ্যাজাইল নিয়েও বলা আছে, অ্যাজাইল ওয়াটারফল মেথড সবগুলাই আছে, কিন্তু ওই যে বললাম যে পিএমপি যেমন ফার্স্টলি আপনাকে একটা ইয়ে করবে, এখানে আপনার ওভারঅল একটা আইডিয়া দেওয়া আছে। তবে আপনি রিলেট করতে পারবেন, মানে পিএমপির রাইট মতো করে রিলেট করতে পারবেন। রাইট রাইট, এটা এই অনেক কাজে দিবে নলেজ আপনাকে, থাকে আপনার, খুব কাজে লাগবে। কাজে লাগবে। আচ্ছা, আইটিএল রেজন ভাই আপনার কথাটা এরপরে কেটে কি? কেটে আসতেছে, আবার একটু আমরা বলেন। যেরকম ওই সিসিএন এ পাস করার পর আমরা সিসিএন কি পরীক্ষা দিই, তারপর হচ্ছে সিসিআই যাই, হ্যাঁ। জি, আইটিআইএল এর ওই প্রথম সার্টিফিকেশনটা কি, এরপরে স্টেপ বাই স্টেপ কোন সার্টিফিকেশন নিতে হয়, মানে ওই। না, আপনি যদি আইটিএল মাস্টার সার্টিফাইড হতে চান, তখন আপনাকে ফাউন্ডেশনই হচ্ছে প্রি রিকুইজিট। তারপরে আপনাকে প্র্যাকটিস ম্যানেজার, স্ট্র্যাটেজিক লিডার, এগুলো কমপ্লিট করতে হবে। একদম শেষ স্টেপ হচ্ছে 4th লেভেলের সার্টিফিকেশন হচ্ছে আপনার আইটিএল মাস্টার। রেজন ভাই শুনতে পাচ্ছেন? রেজন ভাই নেটওয়ার্ক মনে হয় একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, একটু নেটওয়ার্কে একটু ঝামেলা।
ওই যে স্লাইডটা ভাইয়া শেয়ার করে দিলে ওখানেও 4টা স্টেপ আছে যে কোনটার পর রাইট, আমি কোনটা, স্লাইডটা দিয়ে দেবো, নো স্লাইডটা প্রবলেম। স্যার দিয়ে দিবে। সো আমি এই জন্যই সবাইকে বলছি যে চ্যাট বক্সে ওই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিলে আমার স্লাইডটা প্লাস স্যারের স্লাইডটা প্লাস হচ্ছে আর আমার আমার ট্রেনিং রেকর্ডিংটাও দিয়ে মেটেরিয়ালস দিবে। আমার ট্রেনিং মেটেরিয়ালস নিয়ে কোনো বাধা নেই। আমি প্রতিদিন ক্লাস শেষে ট্রেনিং মেটেরিয়াল সাথে সাথে আমি এই চ্যাট বক্সে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। নলেজ তো আসলে শেয়ার করার জিনিস, এটা আটকে রাখার জিনিস না। অফিসিয়াল বই ফার্স্ট ক্লাসে ট্রেনিং একাডেমি থেকে আপনাদের প্রোভাইড করে দিবে। ট্রেনিং মেটেরিয়ালস, ট্রেনিং নোট, এগুলা স্লাইড, এগুলো সব আমি দিয়ে দিব। আজকের সেমিনারটাও যারা attend করবে, সবাই পেয়ে যাবে। তো আহ, বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের আসলে মানে একটা দিকেই ফোকাস, সেটা হচ্ছে সবাই আইটিএল করবেন, আইটিএল রিলেটেড কোর্স করবেন যত ভালোভাবে করানো যায়। ধরেন 8টা 10টা ইস্যু থাকতে পারে ভাই, আমার টাকা পয়সার ইস্যু, পাবো কিনা ওই যে ইস্যু আসার সময় ধর আমার আসার সময় বাস আসতে হতে পারে। হচ্ছে। এটা মিউট করে দিই, আর সরি ভাই। আমার কাছে মজার বিষয় হচ্ছে যেহেতু অনেকগুলো আর কি ব্যাচ কমপ্লিট করলাম, আহ, বেশ কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম আর কি, একটা প্রতিষ্ঠানে। তো এই যে আপনাদের সাথে সরাসরি অনেক সময় কারোর কমিউনিকেশন হয়তো নাই, উনি বললেন যে ভাই আপনি আমাদের আইটিএল কোর্সের ইনস্ট্রাক্টর ছিলেন। আহ, ভালোই আর কি, ভালো লাগে। এই নলেজ শেয়ারের এই একটা অপরচুনিটি আছে আর কি। আর স্যার জাহাঙ্গীর গেটের আশেপাশেই থাকেন, ওদিকে গেলে নক করবেন স্যারকে, চলে আসবেন ইনশাল্লাহ। চলে আসবেন। অফিস টাইম ওই পাড়াতে উনি আসেন, তো আপনারা চলে যাবেন, সমস্যা নেই। আর আইসো আইসো তো আমি নিজেই একদম প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, একদম কন্ট্রোল ধরে ধরে প্রত্যেকটা ক্লজ ধরে ধরে ইমপ্লিমেন্ট করা অনেকগুলা আইসোর কয়েকটা ব্যাচ কমপ্লিট করেছি। আইসোর আমার একটা দুর্বলতার জায়গা, আহ, হয়তো সামনে আমরা এই ধরনের কোর্সগুলো শেষ করে আইসো করা হবে। সবসময় ওয়েলকাম, যে কোনো ট্রেনিং আপনাদের ওয়েলকাম যে কোনো সময়। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম ভাই, রিসেন্টলি একটা আইটিএল এর সহ একটা বড় একটা কোম্পানি একটা সার্কুলার দিছে যে ওরা একটা মিনিমাম সার্টিফিকেশন চায়। সো আমার মনে হয় যে বাংলাদেশে এটার স্কোপ অনেক বেশি, বাট এই সার্টিফিকেশনটা জানেই না অনেকে, মানে মানে যে রেঞ্জে বা যে স্যালারি অফার করছে, বাট অনেকে এটা জানে না আর কি। এটা ধরেন মানে বিষয় হচ্ছে বাংলাদেশে আসলে এই কোর্সটা খুব কম হয়, কিন্তু এটার স্কোপ অনেক বেশি। আর দেশের বাইরে তো খুবই স্কোপ বেশি। কেউ যদি দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান করেন বা দেশের বাইরে থাকেন, তাদের জন্য রিকোয়েস্ট আপনি অবশ্যই করবেন। এটা পিএমপি, আইটেল এগুলো আসলে অন্য টাইপের একটা ভ্যালু অ্যাড করবে। জি ইমরান ভাইয়া ঠিকই বলছেন। আমি মানে আমি একটু বিদেশে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি। আমি আমি প্রথম সার্টিফিকেশন করেছিলাম 18 শেষের দিকে, 19-এর প্রথমের দিকে আর কি যতদূর। তো আমাদের সাথে আমাদের যে ট্রেনার ছিলেন উনি এখন বিদেশে চলে গেছেন আর কি। তো আমাদের সাথে একটা ভাইয়া ছিলেন, উনিও একটা ব্যাংকে ছিলেন। তো উনি বললেন যে স্যার আমি, আমাদের সব ডে লং কোর্স ছিল 2 দিনের। উনি বললেন যে স্যার আমি পরীক্ষা এই সপ্তাহে দিব, মানে এর সাথে সাথে দিয়ে দিব। সে আমার পরীক্ষাটা আমার খুব জরুরি। তো স্যার খুব অবাক হয়ে গেলেন যে এত জরুরি কেন? বলছে, স্যার আমি নেক্সট সপ্তাহে অস্ট্রেলিয়া যাবো, তার আগে আমাকে এই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো আমি তখনও এত ইম্পর্টেন্স আমি কিন্তু বুঝতে পারিনি যে মানে ভাইয়া যেভাবে ওনার আর্জেন্সি, উনি চলে যাবেন এই জন্য উনি সার্টিফিকেট করে যাবেন। আগে তো ট্রেনার আমাদের দেশে অনেক কম ছিল, আহ, বিদেশ থেকে আসতে হতো ট্রেনার কম বেশি। এখন তো অনেক ট্রেনিং একাডেমি হয়েছে। বিদেশের বিদেশের ব্যাপারটা হচ্ছে কি যে এখানকার বস বলেন বা ম্যানেজমেন্ট বলেন বা টিম বলেন বা বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্ট গুলো আছে এরা সবাই চায় বা যারা প্রজেক্ট লিড দেয় এরা সবাই চায় যে সবাই একই ডিরেকশনে হাঁটুক, সবার রাইট। নলেজ ভোকাবুলারি বডি অফ ল্যাঙ্গুয়েজ আর বডি অফ নলেজ সবার একই থাকুক। এতে করে হয় কি যে গ্রুপ ডিসকাশন বলেন বা মানে সবাই প্রত্যেকের গোলটা জানে এবং প্রত্যেকের জব অবজেক্টিভ সম্বন্ধে ক্লিয়ার হয়ে যায়। আর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে মানে এটা জার্মান প্রেক্ষাপটে আমি যেটা বলবো যে এটা মানে সবাই এখন চাচ্ছে যে সবার নলেজ সেম থাকুক। এতে করে সবার সময় কম লাগতেছে, প্রজেক্টের গতি বেড়ে যাচ্ছে, সবকিছু ফাস্ট হচ্ছে। তো এক্ষেত্রে মানে এক্ষেত্রে আমি আমি যেটা ফেস করতেছি সেটা হলো এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এই কারণে আমার এখন সার্টিফিকেশন দরকার, কারণ এতদিন লাস্ট 7 বছর আমার মানে এক্সপিরিয়েন্স নিছি, কিন্তু পরে যেটা দেখতেছি যে না আমার
সার্টিফিকেশনটা অ্যাক্টিভিটিটা মানে দরকার আর কি। হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেশনটা দিলে হয় কি সব জায়গাতে একটা গ্রহণযোগ্যতা বাড়ে এবং মানে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি হয় আর কি। আর ভ্যালু ক্রিয়েশনে যেটা বললেন, যেটা মানে আমার এই কোর্স কন্টেন্টটা দেখে ভালো লাগলো যে আমি যেটা ফেস করতেছি সেটাই এখানে রিফ্লেকশন হলো আর কি। এখন বাংলাদেশে হয়তো আস্তে আস্তে প্রত্যেকটা কোম্পানি এই গ্রামারের দিকে যাবে, এই ফ্রেমওয়ার্কের ভিতরে যাবে, হয়তো একটু সময় লাগবে, কারণ এনি হাও আমরা তো ট্রান্সফরমেশন আমাদেরকে যেতেই হবে, এছাড়া তো যেতেই উপায় হবে, নাই। হ্যাঁ হ্যাঁ। যেতেই হবে। তো আগে থেকে যারা এই নলেজ গুলো নিয়ে রাখবে এবং যারা নিছে অলরেডি, তারা বুঝতে পারতেছে যে কি বেনিফিটেড হচ্ছে বা হবে। ধরেন বাংলাদেশে ভাই খুব অবাক হবেন, আপনি অনেক বড় বড় কোম্পানি তাদের ডিপার্টমেন্টাল কোনো এসওপি নাই। মানে আমি নিজেও রাইট, খুব অবাক হয়েছি। আমি ধরেন মানে আমি যখন যে অর্গানাইজেশন গুলো কাজ করছি, আলহামদুলিল্লাহ বসরা প্রথমে শিখাইছে মেকে এসওপি, যে জুনিয়র কেউ আসবে এসওপির কপি ধরাই দাও। যে সাপোজ আমার কোম্পানিতে নতুন একজন মার্কেটিং এর লোক জয়েন করতেছে, এখন জুনিয়রে বসে বসে 1 ঘন্টা লেকচার দেওয়ার থেকে একটা প্রসেস ডেভেলপ করো যে কেউ একজন জয়েন করলে সে ফাইল সার্ভারে অ্যাক্সেস পাবে, সে ইমেল পাবে, সে যদি এইচআর হয় তাহলে এই ফোল্ডারে অ্যাক্সেস পাবে, এই পারমিশন পাবে। সো এই প্রসেসগুলো নাই, কিন্তু এটা কিন্তু খুবই দরকার। দিন শেষে এই যে আইটির যে আমরা ভ্যালু পাই না, বা এটার একটাই কারণ আমাদের কোনো স্ট্যান্ডার্ড প্রসেস কোনো কোম্পানি ডেভেলপ করে না। মোস্ট অফ দ্য কেস আপনি হোক মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, হোক লোকাল অর্গানাইজেশন, আইটিকে মনে হয়, আইটিকে সবাই ভাবে কি যে আইটি হলো খরচের জায়গা। আসলে কিন্তু রাইট, খরচ না। এই খরচের কারণেই আপনি দেখেন, আপনি রিসেন্ট উদাহরণ দেখেন, যারা টেকনিক্যাল ভালো করতেছে, বিকাশ, ব্র্যাক ব্যাংক বা সিটি ব্যাংক, এদের কিন্তু দেখেন টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, প্রসেস ডেভেলপমেন্ট, এইসব কারণে এরা খুব ভালো করতেছে। সো ইনভেস্টমেন্টের কিন্তু তারা রিটার্ন পাচ্ছে। সো অনেকের কাছে বা ম্যানেজমেন্টের কাছে এরকম মনে হয় যে এই আইটির পিছনে খরচ করতেছে, এটা শুধু খরচ, এর থেকে মার্কেটিং ব্র্যান্ডিং এদের খরচ করলে আমার রেভিনিউ বেশি আসতেছে না। আপনি সিম্পল দেখেন, সিটি ব্যাংক বা আপনি বিকাশ বা আপনি ব্র্যাক ব্যাংক দেখেন, শুধু টেকনোলজিক্যাল আপগ্রেডেশন করে ব্র্যান্ডিং কমাই দিয়ে অ্যাড কমাই দিয়েছে, তার থেকে বিকাশের অ্যাপসের সার্ভিস বেশি এখন, এই সার্ভিস রাইট। ফোকাস করছে। দেখেন তারা কিন্তু অনেক আগে গেছে। So, আমরা যদি আমাদের সার্ভিস, আমরা যে কাজ করতেছি, একটা প্রসেস এসওপি, এই ভ্যালুগুলো অ্যাড করতে পারি, ইনশাল্লাহ টেকনোলজি লিড করবে বাংলাদেশে একসময়, খুব বেশি দিন নাই। আর এখন তো এআই যুগ। আইটি পিপুলরা নরমালি নিজেদেরকে একটু রিজার্ভ রাখে, কিন্তু আসলে আইটি কিন্তু বিজনেসকে ড্রাইভ দিবে এখন থেকে। আইটি যদি আইটি পিপুল যদি নিজেকে, নিজের ভ্যালুটাকে অর্গানাইজেশনে বড় না করতে পারে, তাহলে তো হবে না। এখন টেকনোলজির যুগে আইটি ড্রাইভ দেবে বিজনেসকে। সুতরাং আমাদেরকে আইটি নলেজ একদম মানে বিজনেস ওরিয়েন্টেড নলেজ রাখতেই হবে। তো ভাই সবার সাথে একটু গল্পের মতোই সেশন হলো, যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমরা আস্তে আস্তে সেমিনারটা শেষ করে দেই। আমাদের ক্লাসটা হচ্ছে নেক্সট বুধবার আমরা ইনশাল্লাহ শুরু করব। সো নেক্সট বুধবারে আমাদের শুরু করার প্ল্যান। সো কালকেই মুকুল ভাই আপনাদেরকে পেমেন্ট লিঙ্ক গুলো, ক্লাসের ভিডিও, বাকি সবকিছু শেয়ার করে দিবে। সো ফার্দার যদি কোনো কোয়ারি থাকে আমাদের মুকুল ভাইয়ের সাথে করতে পারবেন, মানে সেও আপনাদেরকে সবকিছু অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকবে। এরপরও আপনারা আমাদের ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আশা করি খুব ফ্রুটফুল একটা সেশন হয়েছে, সবাই জয়েন করবেন, আশা করি খুব ভালো কিছু শিখতে পারবেন। মানে এইখানে আমার মনে হয় যে আমরা যেই টাকায় এই কোর্স অফার করছি, বাংলাদেশে আসলে এত কম টাকায় কেউ করে না। আমরা চাচ্ছি যে আইটিএল সবাই শিখুক, প্রসেস, সার্ভিস ডেলিভারি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাজাইলের বিষয়গুলো সবকিছু আপনারা শেখেন। সো এইটার জন্যই আর কি, যে শেখার জন্যই, সবাই যেন শিখতে পারে, সবার রেঞ্জের মধ্যে থাকে, এই জন্যই কোর্সটা ডিজাইন করা। আমিও কিন্তু আপনাদের এই মানে প্রাইস দেখে অবাক হয়েছি, বুঝছেন? আমি তো জানি না। হ্যাঁ, আমি যেটা সত্যি কথা রিয়াজ ভাই, আমি চাচ্ছি কিছু মানুষ শিখুক। বাংলাদেশের মানুষ রাইট, আসলে আইটিএলটা বোঝে না, তাদের শেখানো দরকার। ব্যাপারটা মানে ব্যাপারটা কেমন হচ্ছে রিয়াজ ভাই, এক সময় কিন্তু সিগারেট ফ্রিতে খাওয়াইতো, এখন টাকা দিয়ে খাইতে হয়, 20 টাকা পেনশন হয়ে গেছে। তো মানুষকে তো রাইট, আইটিএল সম্বন্ধে জানাইতে হবে, 2-4-5টা ব্যাচ পড়াইলে আইটিএল এর গুরুত্ব কি, যেমন এই ক্লাসগুলো তো রেকর্ড হবে, 2-একটা ভিডিও দেখলে মানুষ বুঝতে পারবে যে আসলে এগুলো কত ডেভেলপমেন্টের জায়গা আছে। ঠিক আছে। রাইট, রাইট। ইভেন ধরেন ভাই, ম্যানেজ ইঞ্জিন যে তৈরি করছে ইন্ডিয়ান ম্যানেজ ইঞ্জিন, কিন্তু পুরো আইটিএল এর সার্ভিস গুলো নিয়েই করা, আপনি যদি দেখে থাকবেন ওরা অনেক কিছু অ্যাড করছে পুরো আইটিএল নিয়ে। এবং ম্যানেজ ইঞ্জিন যদি কেউ ইউজ করে বা ওই টাইপের সফটওয়্যার যদি কেউ ইউজ করে বা নিজেরা ডেভেলপ করে, তখন বোঝা যাবে যে আইটি আসলে কি কাজ করে। তখন ম্যানেজমেন্টের রিপোর্ট দিতে 10 মিনিটও লাগবে না। ঠিক আছে। যেমন মাঝখানে আমি একটা খুব ইন্টারেস্টিং গল্প শুনলাম, যে জিজ্ঞেস করছে বস রে আইটি কি কাজ করে, সে রিপোর্ট নিয়ে গেছে যে আমার আইটি ডিপার্টমেন্ট গত 1 বছরে 400, এই একটা জিনিসেরই 436টা প্রবলেম সলভ করছে, একটা উইং দেখাইছে। বলছে বাকিগুলো ওকে, কি দেখাবো কিনা।
তখন ম্যানেজমেন্ট বলছে না না থাক আর লাগবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কাজ করি বাট অনেক কিছু কিন্তু আমরা জানি না বা কিভাবে করব বুঝি না, ঠিক আছে। বাংলাদেশের সার্ভিস বোঝাতে হলে হয়তো আর একটু সময় লাগবে। তবে যাই হোক, যারা খুবই স্মার্ট তারা অবশ্যই সার্ভিস এবং কোয়ালিটি সম্বন্ধে খুবই, এখনো বাংলাদেশে খুবই স্মার্ট স্মার্ট সবাই আছে। আর আমি বিদেশে থাকাতে আমি এটা একদম প্রত্যক্ষভাবে ফেস করতেছি যে এটার গুরুত্বটা। এ কারণেই এখানে অ্যাডমিট হওয়া। জি, ইনশাআল্লাহ ভাই। ইমরান ভাই, তাহলে আপনি ওই গুগল রিপোজিটরিটা করেন, তাহলে আমরা স্টাডি ম্যাটেরিয়ালস রিসোর্স সব ওখান থেকে তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে হ্যাঁ আমরা আমরা পাবো। ওই যে একটা ড্রাইভ হুম, করে দিব না, তাহলে জি ডাউনলোড জি জি করতে সুবিধা হবে, ওখানেই জি দিয়ে জি দেবো সবকিছু আর কি। লাইক ওকে, পিএমপি ডাউনলোড করে নিতে পারলে সবগুলা ভিডিও টিডিও ওইভাবে পাওয়া যাবে আর কি। সেটাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, সো আশা করি আর কোনো কোশ্চেন নাই। সো স্যার আপনি কিছু বলে শেষ করে দেন তাহলে। আহ, আমি আশা করছি আপনাদের সাথে আমার জার্নিটা আর একটু ভালো হবে, আর ইমপ্রুভ হবে। আপনাদের সবাইকে ওয়েলকাম, যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন। যারা চাচ্ছেন না তারাও আপনারা হচ্ছে আইটিআইএল এর নলেজটা অন্তত রাখবেন। আমরা সবাই টেক গাই, আমাদের টেকনোলজির বাইরে আসলে চিন্তার কোনো সুযোগ নাই। যেহেতু টেকনোলজি এগিয়ে যাচ্ছে, আমাদের টেকনোলজিকে অ্যাডাপ্ট করতেই হবে, এবং আইটিএল আমাদেরকে এই বিষয়ে হেল্প করবে। এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।